আজকে খুব কম সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ একটা খুব সহজে একটা চমৎকার সেশন করার চেষ্টা করব যে পেডিয়াট্রিক্স এই ফ্যাকাল্টিতে ক্যারিয়ার করা নিয়ে, বিশেষ করে এফসিপিএস এ ক্যারিয়ার করা নিয়ে আমরা একসাথে কিছু ডিসকাস করব এবং ইন এ নাটশেল খুব ইজি করে চেষ্টা করব যে এই ফ্যাকাল্টির ভবিষ্যৎ সম্ভাবনা এবং এই ফ্যাকাল্টিতে প্রতিবন্ধকতা এবং এই ফ্যাকাল্টিতে এন্ট্রি এক্সাম যেটা আছে এফসিপিএস পার্ট 1 সবার আকাঙ্ক্ষিত যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিভাবে খুব সহজেই উত্তরানো যায় সেই বিষয়ে কিছু ছোটখাটো টিপসের কথা বলবো, যে জাদু মন্ত্রগুলো জানা থাকলে খুব সহজেই হয়তোবা যতজন পরীক্ষা দিব ততজনই থিওরিটিক্যালি আমরা পাস করতে পারবো। তো প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি ডাক্তার আজরাফ মাহাদি। আমি এফসিপিএস পার্ট 1 করেছি জানুয়ারি 2019-এ। তারপর এমডি হয়েছে গত বছর এবং এবার এখন নিউনেটোলজিতে আছি। আমার মাদার সাবজেক্ট এখন রেসিডেন্সি ফেজ এ ইয়ার 1-এ বিএসএমএমইউ তে। তো why career in pediatrics? The most commonly asked question among all candidates, যে পেডিয়াট্রিক্স কেন, এখানেই বা এই সাবজেক্টে কেন ক্যারিয়ার করব, কেন মেডিসিন নয়, সার্জারি নয়, বা অন্যান্য বেসিক সাবজেক্ট বা গাইনোকোলজি অন্যান্য সাবজেক্ট কেন নয়? তো এটার পিছনে ব্যক্তি বিশেষে প্রত্যেকেরই আলাদা আলাদা ফ্যাসিনেশন থাকে, আলাদা আলাদা কারণ থাকে, ইটিওলজিস থাকে। তো আমার বেলায় একরকম, অনেকের বেলায় অনেক রকম। তবে সাবজেক্ট চয়েসের বেলায় ফার্স্ট এন্ড ফরমোস্ট যে পয়েন্টটা সবার মধ্যে কমনলি থাকা প্রয়োজন সেটা হচ্ছে সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা, ভালো লাগা। অর্থাৎ কেউ যদি বাচ্চা সামলাতে না পারেন, বাচ্চা রোগী দেখলে হয়তো বা সহ্য করতে পারেন না, হয়তো বাচ্চাদের চিল্লা পাল্লা আওয়াজ এগুলো নিতে পারেন না, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি, হয়তো বা এটা অনেকের কাছে টক্সিক মনে হয়, বা হয়তো বা পেডিয়াট্রিক্স এর ডোজ নিয়েও অনেকের মধ্যে আছে যে এত মিলিগ্রাম পার কেজি পার ডে অথবা এত এমএল পার মিটার স্কোয়ার পার অল্টারনেট ডে, এরকম বিভিন্ন ধরনের হিসাব নিকাশ ক্যালকুলেটর নিয়ে বসতে হয়। তো এগুলোতে অনেকের সমস্যা থাকে। আবার অনেকের সাবজেক্ট চয়েসের বেলায় অনেক কিছু চিন্তা করি আমরা, যেমন অনেকে চিন্তা করি যে কোনটাতে চেম্বার বেশি হবে, কোনটাতে টাকা পয়সা বেশি হবে। অনেকে চিন্তা করি যে কোনটাতে সহজে পাস হবে, পরীক্ষায় সহজে চান্স পাওয়া যাবে, কোনটাতে স্যাররা সহজে পাস দিবে আমাকে। এবং অনেকে চিন্তা করি যে আমার কোনটাতে ফিউচার ভালো, কোনটা নতুন সাবজেক্ট কিন্তু ফিউচার ভালো, এবং বিভিন্ন ধরনের কোনটা কুল সাবজেক্ট, কোনো ইমার্জেন্সি নেই, সবকিছু সামলানোর পরেও আমার ক্যারিয়ারটা স্মুথলি চলতে থাকবে। বিভিন্ন ধরনের আসপেক্ট চিন্তা করে আমরা কিন্তু সাবজেক্ট চয়েস করি। তো পেডিয়াট্রিক্সেই কেন? আচ্ছা, এ ব্যাপারে আমরা যারা এখন ভিউয়ার্স আছি, যে যেখান থেকে যে অবস্থায় দেখছি বা শুনছি, সবাই পার্টিসিপেট করতে পারবো। এবং যাদের কোনো কোয়ারি থাকবে বা তারা চ্যাট বক্সে অথবা কমেন্টে এভাবে জানিয়ে দিলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, রিলেভেন্ট যে কোনো কিছুই। তো ক্যারিয়ার, পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করতে গেলে প্রথমেই যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা হচ্ছে বাচ্চাদেরকে সহ্য করা শিখতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া, যে বাচ্চাদেরকে ভালো লাগা, বাচ্চাদেরকে সহ্য করা, এবং এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। এবং সাবজেক্টটাকে ভালো লাগে, এটা হচ্ছে প্রথম। আর এরপর আমার এটি হচ্ছে ইন জেনারেল যে কোনো সাবজেক্ট চয়েসের বেলায় এই একটা পয়েন্টই যথেষ্ট। আমার এই একটা পয়েন্ট যদি আমার ফুলফিল থাকে তাহলে বাকি সবকিছু আমি জয় করতে পারবো। অর্থাৎ আমার এখানে যদি পাস ফেলের হার যদি কমও থাকে, আপনি পাস করবেন। আপনি যদি 2 বার আছাড় খান, আরেকবার ঠিকই উঠে দাঁড়াবেন এবং পাস করে যাবেন এবং গোলটা অ্যাচিভ করবেন। আপনার যদি সেটার প্রতি প্যাশন থাকে, আপনি গভর্নমেন্ট হন নন গভর্নমেন্ট হন, আপনি কিন্তু আপনার জায়গা তৈরি করে নেবেন, আপনার জায়গাটা আপনি তৈরি করে নেবেন, সবাই আপনার কাছে রেফার হবে। তো এরকম সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে প্যাশন ফর দ্যাট রেসপেক্টিভ সাবজেক্ট। আচ্ছা, এখন ওয়াই এফসিপিএস, ওয়াই নট এমডি এমএস, ওয়াই নট ডিপ্লোমা, ওয়াই নট এমআরসিপি অর হোয়াটএভার? এফসিপিএস এখন পর্যন্ত বাংলাদেশে সব থেকে জনপ্রিয়তম ডিগ্রি এখনো পর্যন্ত সেটা হচ্ছে এফসিপিএস। এবং যেটা নন মেডিকেল, মেডিকেল সব শ্রেণীর মানুষ, সব কাতারের, সব পেশার মানুষের কাছেই এটা সব থেকে জনপ্রিয় এবং এটা হার্ডেস্ট বলা যায়। এখনো এটা হার্ডেস্ট একটা ডিগ্রি, যেটা অ্যাচিভ করা দিনকে দিন আরো হয়তো বা হার্ডেস্ট হয়ে যাচ্ছে বা আরো হবে। এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন এটা আরো হবে। অনেকে বলে থাকে যে হয়তো বা এফসিপিএস
আমার ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এই সাবকন্টিনেন্টের ভেতরে এই সব থেকে জনপ্রিয়, বাইরের ওয়ার্ল্ডে এটার কোনো ভ্যালিডিটি নেই। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা পর্যায়ে অর্থাৎ ইন রিসেন্ট ফিউচার এটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশনের ভেতরে চলে যাবে এবং সেই প্রক্রিয়াধীন সবকিছু আছে, সবকিছু করা হচ্ছে। এবং এফসিপিএস পার্ট 1 এর সব থেকে পার্ট 1 বা পার্ট 2 মানে এফসিপিএস ডিগ্রিটার একটা ইউনিক ক্রাইটেরিয়া কিছু আছে, কিছু ইউনিক অ্যাডভান্টেজ আছে। সবকিছুরই একটা পজিটিভ নেগেটিভ থাকে। এখানকার যেমন নেগেটিভ জিনিসটা, এটা হচ্ছে হার্ড, এটা পাস করাটা একটু কঠিন, বিশেষ করে পার্ট 2টা অর্থাৎ ফাইনাল যে স্পেশালিস্ট ডিগ্রিটা সেটুকু, সেই এক্সামটুকু। আর এখানে এরকম অনেক অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ গুলো কি কি? এফসিপিএস সেই অ্যাডভান্টেজ গুলো আমরা সবাই জানি, বিশেষ করে নবীন যারা ফ্রেশ, যারা গ্রাজুয়েট একদম রিসেন্ট, তারা সবাই জানি যে এফসিপিএস এ আমি মেন্টর চয়েস করতে পারবো, চুজ করতে পারবো। আমি আমার ইনস্টিটিউশন, আমার মেন্টর, আমার গাইড আমি চুজ করতে পারবো যে আমি অমুক স্যারের আন্ডারে ট্রেনিং করছি, অমুক ইনস্টিটিউশনে ট্রেনিং করছি। এটা আমার নিজের মধ্যে, নিজের আমার চয়েসের উপরে। এবং আমি আমার পছন্দ মতো সময় অনুযায়ী ট্রেনিং করতে পারবো। আমি 6 মাস ট্রেনিং করলাম, আবার 6 মাস আমি কক্সবাজার ঘুরে আসলাম, কানাডা ঘুরে আসলাম, তারপর আমি আবার 1 বছর ট্রেনিং করলাম। আমার কোনো একটা সাডেন কোনো একটা ঝামেলা হলো আমার ক্যারিয়ারে, আমি আবার ঘুরে চলে আবার আসলাম, ট্রেনিং করলাম। এরকম পজ দিয়ে আপনি চাইলে ট্রেনিং করতে পারবেন, যেটা কিনা আপনার রেসিডেন্সি বা ডিপ্লোমা অন্যান্য জায়গায় এই সুযোগটা নেই। এবং পাশাপাশি আরো অনেক ধরনের সুযোগ আছে, যেমন আপনার কোর নলেজ, কোর স্কিল, এইটাই আপনার এফসিপিএস এ আপনাকে টেস্টিফাই করবে। এখানে আপনার ছোট ছোট ব্লক পরীক্ষা, এটার থেকেও আপনাকে খুব মনোযোগী মানে হবে হচ্ছে আপনার রেসপেক্টিভ ফিল্ডে। আমি যে সাবজেক্টে যেতে চাই সেই সাবজেক্ট নিয়েই আমার ধ্যান, জ্ঞান, মন, অ্যানালাইসিস সবকিছু থাকবে। এবং আমি ট্রেনিং করতে করতে, কাজ করতে করতে আমার ক্লিনিক্যাল স্কিল ডেভেলপ, আমি আমার ওয়াইড মানে আমার যে নলেজটা সেটা আমাকে খেটে খেয়ে মানে মানে থেকে থেকে আমাকে নিজ থেকে শিখতে হয়। ফলে যে নলেজটা মানুষ গ্যাদার করে এফসিপিএস এ, সেটা একদম সলিড নলেজ হয়। হ্যাঁ, এবং এ কারণেও মানে দেখা যায় যে এফসিপিএস এ পাশ করা কঠিন, কিন্তু যারা পাশ করে তারা যথেষ্ট পরিমাণ যোগ্যতা এবং যথেষ্ট পরিমাণ নলেজের পরিচয়টা দিয়েই তাদেরকে উতরাতে হয় জিনিসটা। তো এই এফসিপিএস পেডিয়াট্রিক্সে আমরা যে প্রথম যে আমাদের বাধা, সেটা হচ্ছে এন্ট্রি এক্সাম পেপার পার্ট 1। এই পার্ট 1 এর আমার মার্কস ডিস্ট্রিবিউশনটা কি? পার্ট 1 এর মার্কস ডিস্ট্রিবিউশন আমরা সবাই জানি, সব ফ্যাকাল্টি সব সাবজেক্টে একই রকম। সেটা হচ্ছে 3 পেপার, 3 দিন পরীক্ষা থাকে, 100 মার্কস প্রত্যেকটাতে, 300 মার্কসের পরীক্ষা হয়। 300 মার্কসের পরীক্ষা হয় এবং প্রত্যেকটা পেপারে 50টা প্রশ্ন থাকে, 25টা থাকে ট্রু ফলস প্যাটার্নে এমসিকিউ, আর 25টা থাকে সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন, যে 5টা থেকে একটাই সিঙ্গেল বেস্ট, সেটা চুজ করতে হয়। এটা আমরা সবাই জানি এবং সবার ফোকাসের জায়গা থাকে এবং ক্রিটিক্যাল জায়গাটা থাকে এই সিঙ্গেল বেস্ট অ্যান্সারে। প্রত্যেকটা মার্ক পয়েন্ট এটাকেই 2 দিয়ে গুণ করা হয়, অর্থাৎ 50টা কোশ্চেনকে 2 দিয়ে গুণ করে 100 মার্কস করা হয়। আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে নিড টু গেট 70 মার্কস ইন ইচ পেপার, অর্থাৎ প্রত্যেক দিন আমাকে 70 পেতে হবে এবং একটা সাবজেক্টে ম্যাক্সিমাম আমি 70 এর কম পাওয়ার সুযোগ পাবো, তবে 65 কম না। এগুলো আমরা সবাই জানি, এটা বিসিপিএস এর গাইডলাইন থাকবে, বিসিপিএস এর সিলেবাসে আছে, সবকিছু আমরা দেখে নিতে পারবো, ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া আছে যে একটা সাবজেক্টে ম্যাক্সিমাম আমি 65 এর উপরে পেতে পারবো, 70 নিচে যদি বাই চান্স ছুটে যায়। বাকিগুলোতে আমাকে কাটায় ঠিকই 210 পার হতে হবে আর কি, মানে 3 7 21 210 পার হতে হবে। এই যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়ার মধ্যে মেইন ফোকাসটা থাকে হচ্ছে এই সিঙ্গেল বেস্ট অ্যান্সারের উপর মেইন ফোকাসটা থাকে, কারণ এগুলো একটাই মানে একটা পারলেই 2টো করে মার্ক, মানে ছক্কা মারা নাম্বার এরকম। 25টার মধ্যে মানে যে যত বেশি সিঙ্গেল বেস্ট অ্যান্সার কারেক্ট করতে পারবে তার তত মার্কস এনশিওর হবে। দেখা যায় যে ট্রু ফলসে একটা স্টেম একটু এদিক সেদিক হলে, একটা অপশন যদি কারো ট্রু ফলস হয়ে যায়, ফলস ট্রু হয়ে যায়, তাহলে হয়তো খুব কম নাম্বার কাটা পড়ে, পিছিয়ে পড়ে, অর্থাৎ 0.25 0.2 এরকম নাম্বার সে পিছিয়ে পড়ে। কিন্তু এক একটা সিঙ্গেল বেস্টে কিন্তু 2 করে নাম্বার। সুতরাং এই জায়গাটাতেই সবার মেইন মানে অ্যাটেনশনটা থাকে যে যে কোনো উপায়ে হোক 25টা সিঙ্গেল বেস্টের ভেতরে আমাকে 18টা 20টা যে যতগুলো 22টা যে যতগুলো পারবো সে তত সেফলি এই মানে 70 মার্ক পাওয়া, এটা সে উতরাতে পারবে। হোয়াট অ্যাবাউট দ্য টেক্সট বুক? এটা আরেকটা অন্যতম
কমন কোশ্চেন যেটা সবাই করে থাকে যে আমরা কি পড়বো, শীট পড়বো না গাইড পড়বো না টেক্সট বই পড়বো, কয়টা করে পড়বো, এটা খুব মানে কনফিউজিং একটা সবার মধ্যেই থাকে। এটার একটা সহজ অ্যান্সার আমি আমি দেওয়ার চেষ্টা করব, যে সেটা হচ্ছে যে আমরা যারা অনেকে অনেক অনেক কিছু করেছি, এমবিবিএস লেভেলে দেখা গেছে যে আমরা খুব কম পড়েছি, অনেকের মধ্যেই আমরা আছি ফাঁকিবাজি দিয়েছি, বা অনেক আমাদের টেক্সট বইয়ের সাথে ওইভাবে আমাদের ইন্টিমেসিটা তৈরি হয়নি, যে কারণে পরবর্তীতে এসে আমাদের একটা গ্যাপ থাকে, একটা এবং একটা ভয় থাকে যে আমি শীট দিয়ে কাভার হবে তো, আমার গাইড পড়ে আমার শীট পড়ে এগুলো আমি মানে কমন পড়বে কিনা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, এফসিপিএস আপনার কিন্তু নিজের সাথে ফাইট, অর্থাৎ এখানে কিন্তু ওরা রেসিডেন্সির মতো আপনার ওই গদবাধা বিগত বছর থেকে একদম মনে করেন 50 to 60% কমন আসবে কোশ্চেন, বা সেই সেম টপিক সেম জিনিসপত্র এবং ট্রু ফলস কোন ধরনের কোনো ভ্যারিয়েশন নেই কোশ্চেন, এ ধরনের কোনো কিন্তু কিছু হচ্ছে না। এখানে প্রত্যেক বছরই বেশ ভ্যারিয়েশন আসে, প্রশ্নপত্রে বেশ ভ্যারিয়েশন আছে, প্রশ্নপত্র লিক আউট হয় না, এবং এ কারণে এখানে রিপিট কোশ্চেনও কম হয়, এবং এফসিপিএস পরীক্ষায় যথেষ্ট পরিমাণ কোর নলেজটা তারা জাস্টিফাই করার চেষ্টা করে, যে আমার টেক্সট বইয়ের সাথে বা আমার যে কোনো একটা টপিকের সাথে আমার ক্লোজ কনসেপশন, ক্লিয়ার কনসেপশনটা আছে কিনা, সেটা আমি 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 সেই ব্যাপারে অপটিমিস্টিক কিনা, কনফিডেন্ট কিনা। ওরা কিন্তু সেই স্ট্যান্ডার্ডেই প্রশ্নটা করে, অর্থাৎ এখানে আমার পরীক্ষাটা কিন্তু জাস্ট নিজের সাথে, যে আমি আমার নলেজ, আমার স্কিল, আমার ক্লিনিক্যাল আই, সেই দিকে আমি অপটিমাইজেশন ডেভেলপ করলাম কিনা, সেটাই কিন্তু ওরা সেইভাবেই ওরা প্রশ্নগুলো করবে, প্রত্যেকটা প্রশ্নের পারপাস থাকে সেটাই। আচ্ছা, এখন টেক্সট বুক আমি কি কি পড়বো? অ্যানাটমির জন্য যে কোনো একটা পড়লে হবে, বিডি বা বিডি 84 বা দত্ত বা বিশ্রাম সিং এর বই, যে যেটা পড়েছি যে কোনো একটা ফলো করলেই হবে। পাশে নিটারের ছবি আমরা সব সময় রাখবো, নিটারের ছবি দেখে আমরা পড়লে আমার অ্যানাটমিটা অনেক অনেক ইজি হয়ে যাবে। আর বিশ্রাম সিং এর নিউরো অ্যানাটমি একটা বই আছে, বিশ্রাম সিং এর নিউরো অ্যানাটমি ব্রেন অ্যান্ড আই বলে একটা বই আছে, অসাধারণ একটা বই। যারা স্নেল ভয় পায়, অথবা যারা বিডি দত্ত থেকে বা অথবা যাদের নিউরো অ্যানাটমি ব্রেন আই বলে অনেক ভয় কাজ করে, ভীতি কাজ করে, তারা বিশ্রাম সিং এর এই বইটা আমরা পড়বো। এই বইটাতে খুব ছোট একটা বই, 200-250 পৃষ্ঠার ম্যাক্সিমাম, কিন্তু খুব চমৎকার ভাবে, খুব ইজি করে, খুব এটা নিউরো অ্যানাটমি এটা পড়ার পর দেখবেন যে খুব সহজ লাগছে। আর যারা বিডি দত্ত যেখানে যখন পড়েছে যে কোনো একটা পড়লেই হবে। অবশ্যই অবশ্যই অ্যানাটমি পড়ার সময় নিটারটা পাশে রেখে পড়বো, না হলে আমি যতই পড়বো ততই ভুলে যাব, আমি যেটাই পড়ি ভুলে যাব। আচ্ছা, নেক্সট হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি যে কোনো একটা পড়লেই হবে, জাঙ্কুইরিয়া অথবা সেলিম রেজা, যে যেটা যেখান থেকে সেটা যে কোনো একটা পড়লেই হবে। অথবা অথবা দেখেন এখানে আমি স্টার দেইনি, অ্যানাটমির এখানে স্টার দেইনি, হিস্টোলজির এখানে স্টার দেইনি, মানে বাই চান্স যদি টেক্সট বই কেউ না পড়তে পারি তাহলেও আমরা কভার দিতে পারবো, যদি আমরা জেনেসিসের সাথে থাকি। জেনেসিসের যে টুলস গুলো আছে, আমাদের এখানকার শীট গুলো সাধারণত মাল্টিপল বুক থেকে এনরিচ করে কম্পাইল করে এখানে দেয়া থাকে, তো যাতে করে সবার পড়াটা ইন জেনারেল সব ক্যান্ডিডেটের জন্য ইকুয়াল হয় এবং ইকুয়ালি এনরিচড হয়। সেভাবেই সাধারণত অ্যানাটমি, হিস্টোলজি এই জিনিসগুলো অনেক কঠিন, সবার কাছে অনেক কঠিন লাগে। তো সেক্ষেত্রে এরকম একটা সহজ সেকেন্ডারি একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যে আপনি নিটার পড়বেন, পাশাপাশি টেক্সট বই পড়বেন। তবে ফার্স্ট এন্ড ফরমোস্ট যদি আমাদের শীট গুলো ফলো করতে পারেন, তাহলে এর থেকে বেশি ইফোর্ট অনেক সময় দেয়া লাগে না, এজন্য এটা অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি স্টার দেইনি। এমব্রায়োলজির জন্য যারা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে আছি, ইনভেরিয়েবলি যে যেখানেই যাই না কেন, এটা জেনেসিস হোক আর জেনেসিসের বাইরের কেউ হোক আর যে যেখানেই হোক, এমব্রায়োলজিতে তাকে ল্যাংম্যান পড়তে হবে, ল্যাংম্যান পড়তে হবে। এবং গাইনি এন্ড অফ এবং পেডিয়াট্রিক্স এই দুই সাবজেক্টের যারা আছি তাদেরকে এমব্রায়োলজি মেইন টেক্সট বুক, ফিটাস পড়লেও অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু গ্যাপ থেকে যাবে। শীট পড়বো, পাশাপাশি অবশ্যই ল্যাংম্যানের পার্লস গুলো, বক্স গুলো, ছবিগুলো, এগুলো আমরা দেখবো। এটা না পড়ে কেউ উতরাতে পারবে না, অন্তত পুরোটা না পড়লেও আমার বেছে বেছে এমব্রায়োলজির বেছে বেছে ইভেন্টস অফ উইক 2, ইভেন্টস অফ উইক 3, আমার বিভিন্ন ডেরিভেটিভস গুলো, আমার বিভিন্ন সিস্টেমিক অর্গান ডেভেলপমেন্ট, স্পেসিফিক অর্গান ডেভেলপমেন্ট গুলো, যেগুলোর অ্যানোমালি খুব বেশি হয়। পেডিয়াট্রিক্সও অ্যানোমালি দিয়ে ডিল করে, তারা ডিসঅর্ডার, অ্যানোমালি, ডিফেক্ট, এইগুলো কনজেনিটাল ডিফেক্ট, এগুলো তারাই ডিল করে। সুতরাং আমার বিভিন্ন অর্গান স্পেসিফিক ডেভেলপমেন্ট গুলো কিন্তু আমার ল্যাংম্যান থেকে আমার একটু ভালো করে দেখে নিতে হবে। হার্ট,
প্যানক্রিয়াস, কিডনি, বিভিন্ন অর্গান এগুলোর ইন্টেস্টাইন এগুলোর ডেভেলপমেন্ট গুলো আমাকে ভালো করে দেখে নিতে হবে। ফিজিওলজির জন্য জ্ঞানং এর স্টার দিয়েছি। জ্ঞানং এর স্টার দিয়েছি এই কারণে এখানে জ্ঞানং পড়তে হবে, মানে কেউ গাইটন, আমার মনে হয় গাইটন না পড়ে জ্ঞানং পড়াটা ফার ফার বেটার, এমনকি 100 টাইমস বেটার, 100 টাইমস বেটার। অনেকের কাছে, যেমন আমার নিজের কাছেও, আমরা যখন মেডিকেলে এমবিবিএস আন্ডার গ্রাজুয়েটে ছিলাম তখন আমরা কিন্তু গাইটন মানে পড়তাম, বেশিরভাগ ক্ষেত্রে গাইটন পড়তাম, এবং গাইটনের ভাষাটা সহজ ছিল, পড়তে ভালো লাগতো, সুখপাচ্য অনেক প্রাঞ্জল ছিল। পৃষ্ঠার পর পৃষ্ঠা যাওয়ার পর একটা লাইন বুঝতাম। তো দেখা যাচ্ছে যে গাইটনের থেকে, জ্ঞানং থেকে পোস্ট গ্রাজুয়েশনের প্রশ্ন যেমন বেশি আসে, এটা যেমন সত্য যে তারা প্রশ্ন কিন্তু সব জ্ঞানং থেকে করে, সব জ্ঞানং থেকে করে, এটা একটা পয়েন্ট। আর পরবর্তীতে আমরা যখন জ্ঞানং পড়লাম, এন্ট্রান্স এক্সামের সময় জ্ঞানং পড়লাম, বা হয়তো বা আরো এখন আমরা যারা জ্ঞানং এখনো পড়ছি, জ্ঞানংটা পড়ার পরে মনে হলো যে শুধু শুধু গাইটনটা পড়েছি, মানে জ্ঞানংটা যদি আগে পড়তাম তাহলে বোধহয় ভালো হতো। মানে এত মজার একটা বই, এত ভালো একটা বই, আপনার জ্ঞানং পড়ার পরে মনে হবে যে আমার অনেক সময় বেঁচে গেল, বা আমার অনেক কি বলে, অনেক হাবি জাবি অযথা জিনিস আমার বেঁচে গেল, এরকম আপনার মনে হবে। এবং যতটুকু না পড়ে যতটুকু মনে হয় যে জ্ঞানং খুব কঠিন, কিন্তু আসলে জ্ঞানং এতটা কঠিন না। বায়োকেমিস্ট্রির জন্য একটাই বই, আমরা হারপার্স পড়েছি, আমরা অনেকে হয়তো বা সত্যনারায়ণ পড়েছি, অনেকে লিপিংকট পড়েছি, বাট নাওএডেজ এট প্রেজেন্ট মানে সব বইয়ের সেরা বই আমার কাছে মনে হচ্ছে, সব বইয়ের সেরা বই, শুধু আমি না, অনেকে সবাই একমত হবে যে পোস্ট গ্রাজুয়েশনের জন্য বা আন্ডার গ্রাজুয়েটের জন্য বায়োকেমিস্ট্রি একটা বই এনাফ, মোর দেন এনাফ। সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় মোজাম্মেল হক স্যারের এবিসি বায়োকেমিস্ট্রি। এই বইটাও আমরা অনেকে হয়তো বা আগে পড়েছি বা হয়তো আগে পড়িনি, কিন্তু এটা যে কতটা চমৎকার এবং অসাধারণ একটা বই, এটা, এবং এতটা সহজ একটা বই, যে বায়োকেমিস্ট্রি যে এত সহজ, মেটাবলিজম, এই ইন্টারমিডিয়েট মানে ইন্টিগ্রেটেড মেটাবলিক পাথওয়েজ গুলো এতটা ইজি এটা, এবং বায়োস্ট্যাটিস্টিক্সও, মোজাম্মেল স্যারের যে আরেকটা বই আছে বায়োস্ট্যাটিস্টিক্স, সেটাও যে এতটা ইজি, মানে এই বইটা পড়ার পরে আমার মানে আপনাদের মনে হবে যে এবিসি বায়োকেমিস্ট্রি এর বাইরে একটা লাইনও হয়তোবা, এবং মানে আনলাইকলি, ভেরি আনলাইকলি, ভেরি রেয়ারলি এই বইয়ের বাইরে একটা লাইনও বায়োকেমিস্ট্রি থেকে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সামে আসে না, লাগে না। মানে এই বইটার বিশেষত্বটাই এটা, যে এখানে সবকিছুই আছে, সব ইনফরমেশন গুলো এত সুন্দরভাবে সহজে আছে যে সবাই বুঝতে পারে এবং মনে রাখতে পারে। ফার্মাকোলজির জন্য লিপিংকট আমি রেখেছি, লিপিংকটটা ছোট, ক্যাটজানটা অনেক বড়, এই জন্য এগুলো পড়ার দরকার, ইভেন লিপিংকটও পড়ার দরকার হয় না। দেখেন আমি এখানে স্টার দিইনি, তার মানে হচ্ছে যে যারা আমরা ফার্মাকোলজি যে যেখান থেকে পড়েছি ইতিপূর্বে, যারা গাইড পড়েছি, যারা অন্যান্য বই পড়েছি, অথবা শীট পড়েছি, ভীষণ পড়েছি, কেউ অনেকে, যে যেটা পড়েছি সে সেটা পড়লেও হবে, এখানে লিপিংকট পড়তে হবে এমন কোনো কথা নেই, যে যেটা পড়লেই হবে। তবে লিপিংকটটা বেশ ইনফরমেটিভ, বেশ ট্রিকি, এবং মানে বেশ ছোটখাটোর মধ্যে আমরা অ্যাচিভ করার মতো। প্যাথোলজির জন্য আমাকে মানে অবশ্যই যেটা পড়তে হবে সেটা হচ্ছে রবিনস। এটার কোনো ছাড় নেই, মানে রবিনস না পড়ে আমরা কেউ পরীক্ষা হলে যাব না। এবং মনে হতে পারে যে না এটা কি পারবো ভাই, এটা পারবো, এই যে আমাদের প্রথম থেকেই যে মেইন বই পড়ার প্রতি যে আমাদের একটা অনীহা বা একটা ভীতি কাজ করে, এটাই কিন্তু আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশন থেকে অনেক দূরে নিয়ে যায়, এবং অনেক দূরে নিয়ে যায়। এবং এফসিপিএস এ অবশ্যই মনে রাখতে হবে যে এফসিপিএস কিন্তু মানে কোনো মানে রেসিডেন্সির মতো যে প্রশ্ন, বা ডিপ্লোমার মতো প্রশ্ন, বা কোয়ালিফিকেশন, যেটা মানে কোয়ালিফিকেশন অফ মানে প্রসেস, মানে আমাকে যেটা আমাকে জাজ করার জন্য যে ওয়ে গুলো, সেই ওয়ে গুলো কিন্তু এফসিপিএস এর স্ট্যান্ডার্ড। আমি এমডিএমএস ও স্ট্যান্ডার্ড, বাট কে কিভাবে কতটুকু কি জেনে পাস করছে, কে কিভাবে কোন পর্যায়ে আছে, সেটা পরের বিষয়। কিন্তু এখানে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ছোট ছোট কাজের ভেতরেও আপনাকে টেস্ট করবে যে আপনি ক্লিনিক্যালি কতটুকু স্বাদ, আপনি কতটুকু বেসিক সাবজেক্ট গুলোর সাথে আপনার ক্লিনিক্যাল সাবজেক্টের কতটুকু কোরিলেট করার ক্যাপাবিলিটি আপনার আছে, এবং কতটুকু অ্যাপ্লাই করার ক্যাপাবিলিটি আপনার আছে। এটা ওরা প্রতি পদে পদে টেস্ট করে এফসিপিএস এর কোশ্চেনে। এজন্য অবশ্যই টেক্সট বই পড়ার চেষ্টা করবেন, শীট অবশ্যই পড়বো আমরা, কিন্তু অবশ্যই পাশে একটা টেক্সট বই রেখে, যে কোনো একটা টেক্সট বই যেটা আমরা ফলো করি,
যেমন প্যাথোলজির জন্য আমরা রবিনস, সাথে খালেক স্যারের বই আমরা অনেকে পড়ি, মাইক্রোর জন্য সেম আমরা লেন্স পড়বো, অবশ্যই লেন্স পড়বো এবং পাশে খালেক স্যারের বই রাখতে পারি, কিন্তু লাগে না কারণ এই কারণে, কারণ আমাদের শীটগুলো জেনেসিস শীটগুলো এতটা স্ট্রং করা হয় যাতে করে মাইক্রো শীটের এর বাইরে দেখা যায় যে আর একটাও পড়া লাগে না। এটা অন্য প্রসঙ্গ, যেটা জেনেসিসে আসলে মাইক্রোবায়োলজি শীট পড়লে বা ভাইয়াদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে প্যাথোলজি এইগুলো ভাইয়ারা যখন পড়াবে তখন দেখবেন যে কতটা সহজ লাগে, তখন মনে হবে যে না সবকিছু ইয়ে বাদ দিয়ে শীটই পড়ি এরকম মনে হবে, কিন্তু সেটা অন্য প্রসঙ্গ। আমাকে রবিনস এবং লেঞ্জ এই দুটোতে অর্থাৎ মাইক্রোপ্যাথোতে কিন্তু পেপার 3 তে অনেক প্রশ্ন আসে, অনেক অনেক প্রশ্ন, এবং পেপার 3 মানে পুরোটাই হচ্ছে মাইক্রোপ্যাথো এবং ক্লিনিক্যাল। সেটা আমরা পরবর্তীতে আসবো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হয়, কোন পেপারে কেমন, সে সম্বন্ধে আমরা এটা জানবো পরে। এটাই আমি বারবার করে বলতে চাই যে আই রিপিট, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজিতে অবশ্যই রবিনস এবং লেন্স পড়তে হবে। ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বই আমার টেক্সট বই হচ্ছে নেলসন, কিন্তু এন্ট্রি এক্সামের জন্য দেখা যায় যে এত কম সময়ে নেলসনটা সলভ করা কঠিন হয়ে যায়, কারণ এটা 2টা ভলিউম থাকে, প্রায় 2000-4000 পৃষ্ঠার একটা বই, এটা ডিল করাটা অনেক কঠিন, এটার জন্য অনেক দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন। পোস্ট গ্রাজুয়েশনের জন্য এটা খুব চমৎকার একটা বই, কিন্তু এন্ট্রি এক্সামের জন্য আমার মেইন বই হবে আবিদ হোসেন মোল্লা স্যারের বই এবং এমআর খান স্যারের বই। এমআর মোল্লা স্যারের বইও আমরা কেউ কেউ দেখতে পারি প্যাথোফিজিওলজি বা ইটিওলজি কিছু কিছু ওখানে ভালো আছে, তবে ওটাও অনেক ভাস্ট, ওটাও আমরা আশা মানে ডিল করাটা খুব কঠিন। আমাদের জন্য সব থেকে মানে মোর দেন এনাফ সিগনিফিক্যান্ট হবে যে আবিদ হোসেন মোল্লা স্যারের বই এবং এমআর খান স্যারের বই, এই দুটোই ভালো করে পড়া। কেউ যদি বলি যে এই দুটোর মধ্যে কোনটা পড়বো, তাহলে হচ্ছে আবিদ হোসেন স্যারের বই। আবিদ হোসেন স্যারের বই ফার্স্ট চয়েস, বুক অফ চয়েস হচ্ছে আবিদ হোসেন স্যারের বই, 5th এডিশন, লেটেস্ট এডিশন, এবং তার সাথে যে টপিক গুলো আবিদ হোসেন স্যারের বইতে এখনো নেই, ইনক্লুডেড নেই, কিন্তু এমআর খান স্যারের বইতে আছে, সেই ডিজিজ গুলো এমআর খান স্যারের বই থেকে পড়ে নেয়া। এবং এরপরও যদি কোনো ডিজিজ কোনো সিস্টেমে আমাকে পড়তে হয়, তাহলে সেটা আমরা নেলসনের পিডিএফ থেকে বা অন্য কোনো বা শীট থেকে সবকিছুই আমরা কালেক্ট করে নিব, বা এমআর মোল্লা যেটা যেখান থেকে মিসিং হয়ে গেছে। সাধারণত এই দুটোর বইয়ের বাইরে আর কিছু মিসিং থাকে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমরা কমেন্ট করব অথবা চ্যাট বক্সে আমরা লিখে দিতে পারবো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা, সেটা হচ্ছে সিস্টেম এন্ড টপিক বেস কিভাবে পড়বো এই টেক্সট বইগুলো বা এই শীটগুলো, জেনেসিসের এই শীটগুলো বা টেক্সট বইগুলো আমি কিভাবে পড়লে আমার পড়াটা সহজ হবে, গুছানো হবে। অ্যান্সার হচ্ছে সিস্টেম এন্ড টপিক বেসড প্রিপারেশন। সিস্টেম এন্ড টপিক বেসড প্রিপারেশন অর্থাৎ আমি যদি ক্লিনিক্যাল সাইট পড়ি তাহলে প্রত্যেকটা সিস্টেম অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমার নিউট্রিশনাল ডিসঅর্ডার, ইনফেকশাস ডিজিজ, আমার প্রত্যেকটা সিস্টেমের আন্ডারে যে সাব টপিক গুলো আছে, মনে করি যে যেমন অ্যাজমা, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, সিস্টিক ফাইব্রোসিস, অথবা জিআই ট্র্যাক্টে যেগুলো আছে, অথবা নেফ্রোলজি, রেনাল ডিজিজ গুলো যেগুলো আছে, নেফ্রোটিক সিনড্রোম, গ্লোমেরুলোনেফ্রাইটিস, লুপাস নেফ্রাইটিস, এইচএসপি নেফ্রাইটিস, বা যেগুলো হেমাচুরিয়া, পলিউরিয়া, যেগুলো আছে, এভাবে প্রত্যেকটা সিস্টেমের আন্ডারে যে কেসগুলো বা যে সাব টপিক গুলো আছে সেগুলো আমি যদি 1 বাই 1 সলভ করি, তাহলে আমার একটা অর্গানাইজড ওয়েতে পড়াশোনাটা মানে পড়াটা ইজি হয়ে যায়। আর এটা শুধু ক্লিনিক্যাল সাবজেক্টের জন্য নয়, এটা বেসিক সাবজেক্ট গুলোর বেলাতেও এটা হয়। বেসিক সাবজেক্টের বেলাতেও আমরা যেমন আমরা যখন থোরাক্স পড়বো, অ্যানাটমি কথার কথা, সেই থোরাক্সের ভিতরে আমি লাংস, আমি হার্ট, আমি থোরাসিক ডাক্ট, আমি ইনলেট, আউটলেট, আমার হচ্ছে ইসোফেগাস, আমার যা যা আছে প্রত্যেকটা সাব টপিক। এবার আমি যখন ইনফেক্স পড়বো তখন আমি আবার সুপেক্স ইনফেক্স, যখন সুপেক্স পড়বো তখন আমি আমার জয়েন্ট গুলো, রোটেটর কাফ, আমার বিভিন্ন এলবো জয়েন্ট, আমার রিস্ট জয়েন্ট, আমার মাসেল গুলো, আমার নার্ভ গুলো, আমার কার্পাল টানেল, আমার কিউবিটাল ফোসা, মানে আমার টপিক ধরে ধরে, হ্যাঁ, আমার প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আমার সবগুলো টপিক টাচ করা হয়েছে কিনা, সবগুলো টপিকে আমি অ্যাকনলেজড কিনা, ওরিয়েন্টেড কিনা, সেটা আমি এনশিওর করব। আচ্ছা, এখানে যেমন একটা কোশ্চেন এসেছে, আমি একটা সিম্বল বা ইয়া দিচ্ছি যে এক্সাম্পল, যে এবার লাস্ট যে আমাদের জানুয়ারি 20 তে যে লাস্ট এফসিপিএস টা হয়েছিল পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে, এখানে এসেছিল যে
একটা কেস সিনারিও দিয়ে দিয়েছিল যে হেমাচিউরিয়া 3 বছরের বালকের, intermittent pain, palpable mass in the right lumbar region. Right lumbar region বললেই আমাদের প্রথম যে ভিসেরাটার কথা মনে আসে যেটা হচ্ছে কিডনি। তো রাইট কিডনিতে একটা পালপেবল, বোঝা যাচ্ছে একটা পালপেবল মাস যদি থাকে। এখন মোস্ট কমন টিউমার অফ কিডনি ইন চাইল্ডহুড, দ্যাট ইজ উইলস টিউমার। বিজ্ঞানী উইলস তার নামানুসারে এই টিউমার মোস্ট কমন renal tumor in childhood and second most common intra-abdominal tumor in childhood. তো এই যে আমার এখানে অন্যান্য আরো অনেক টিউমার আছে, এখানে নিউরোব্লাস্টোমা আছে, the most common intra-abdominal tumor in childhood. আমার পালপেবল মাস পাওয়া যেতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজেও পালপেবল মাস পাওয়া যেতে পারে, হাইড্রোনেফ্রোসিস হলেও পাওয়া যেতে পারে। তো আমি কিভাবে বুঝবো? তো এই জিনিসগুলো কিন্তু আমার এই কেসগুলো যখন আমি পড়বো সাবটপিক রেনাল ডিজিজের ভেতরে, আমি যখন নিউরোব্লাস্টোমা পড়বো, আমি যখন কি বলে উইন্স টিউমার পড়বো, আমি যখন হাউ টু ইভালুয়েট অর হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ হেমাচিউরিয়া, এই 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 ইয়াটা যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে এটা আমাদের কাছে কতটা সহজ হয়ে গেছে। আরেকটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি যে সিঙ্গেল বেস টেন্স, আমি একটা নমুনা দিয়েছি শুধু, যেমন এখানে রেসপিরেটরি সিস্টেমের একটা কোশ্চেন করেছে যে 39 ডিগ্রি ফিভার, হাই গ্রেড ফিভার, কথার কথা মিডিয়াম টু হাই গ্রেড ফিভার, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, রঙ্কাই ইন বোথ লাং ফিলস, রঙ্কাই হুইজ, এগুলো কোন কোন ডিসঅর্ডারে পাওয়া যেতে পারে, কোন লাং ডিজিজে রঙ্কাই হুইজ পাওয়া যায় এবং কোন লাং ডিজিজে ক্রিপিটেশন বা ক্রেপস পাওয়া যায়। তাহলে আমার প্রথমেই ডিমার্কেট হয়ে গেল হাই গ্রেড ফিভার, মডারেট টু হাই গ্রেড ফিভার কোন ডিজিজে থাকে, লো গ্রেড ফিভার কোন ডিজিজে থাকে, আমাকে আলাদা হয়ে গেল এই সব। তাহলে এখানে আমার বোঝা যাচ্ছে যে, এবং আরেকটা ক্লু দিয়েছে, ব্লাড টেস্ট রিভিলস জায়ান্ট সেল, ব্লাড টেস্ট রিভিলস জায়ান্ট সেল, ডিফিউশন অফ দ্য ম্যাক্রোফেজ কনস্টিটিউটস ফর্মস এ জায়ান্ট সেল। অনেকগুলো ম্যাক্রোফেজ একটার সাথে অ্যাকুমুলেট হয়ে একটার সাথে ফিউজড হয়ে একটা জায়ান্ট সেল তৈরি করে। সাধারণত 7টা ভাইরাস, পৃথিবীতে 7টা ভাইরাস আছে, যে 7টা ভাইরাস জায়ান্ট সেল ফরমেশন করে, জায়ান্ট সেল ফর্মিং ভাইরাস। তাহলে দেখেন এখানে আমার মাইক্রোবায়োলজির নলেজ লাগছে যে কোন ভাইরাস গুলো জায়ান্ট সেল ফর্ম করে, এই নলেজটাও অ্যাপ্লাই করা লাগছে। পাশাপাশি আমার ক্লিনিক্যাল রেসপিরেটরি সিস্টেম, আমার যে ডিজিজ গুলো সেটার আমার নলেজ থাকা লাগছে। সেম কোশ্চেনটাই জানুয়ারি 2019-এ এসেছিল একদম সরাসরি। এই ডায়াগনোসিসটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস, এই যে সিনারিওটা দেয়া, এই সিনারিওর ডায়াগনোসিসটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিস। এখানে 39 এটা ধরে নিই আমরা, লো টু মডারেট যদি ফিভার হয়, রেসপিরেটরি রঙ্কাই যদি হয়, তাহলে আমার রঙ্কাই আমরা জানি অ্যাজমা অথবা ব্রঙ্কিওলাইটিস অর আদার অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এখানে আমার রঙ্কাই থাকতে পারে। রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, আর জায়ান্ট সেল রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস ইজ ওয়ান অফ দ্য 7 ভাইরাসেস যেটা হচ্ছে জায়ান্ট সেল ফর্ম করে। তাহলে এই যে টোটাল সিনারিওটা, হ্যাঁ, যে আমার 2 বছরের কম বাচ্চাদের, এখানে এজটাও একটা বড় ফ্যাক্টর, যে 2 বছরের কম বাচ্চাদের আমরা জানি যে ব্রঙ্কিওলাইটিস বেশি হয়। তো এই যে আমার টোটাল যাবতীয় যে কোরিলেশন করা, এইগুলো সবকিছুই সম্ভব। পড়ার সময় আমরা এগুলো খেয়াল করে জাস্ট মনোযোগ দিয়ে মাথা রাখতে হবে। আচ্ছা, নেক্সট আরেকটা, এখানে আরেকটা টপিক আছে যে আমি শুধু নমুনাগুলো দেখাচ্ছি যে বিভিন্ন সিস্টেমের আন্ডারে কি ধরনের প্রশ্ন আসে। যেমন হিস্ট্রি অফ ব্লিডিং সিন্স 1 ইয়ার ইন জয়েন্ট, 1 বছরের বয়সের পর থেকে তার জয়েন্ট ব্লিডিং হচ্ছে। জয়েন্ট ব্লিডিং ইজ এ ডিপ ব্লিডিং, জয়েন্ট ব্লিডিং, ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, এই ব্লিডিং গুলো হচ্ছে ডিপ ব্লিডিং। মিউকোজাল ব্লিডিং, মেনোরেজিয়া, গাম ব্লিডিং, এগুলো হচ্ছে মানে সুপারফিশিয়াল ব্লিডিং। এপিস্ট্যাক্সিস, এটা সুপারফিশিয়াল ব্লিডিং। ডিপ কনসিলড ব্লিডিং, ইন্ট্রা আর্টিকুলার ব্লিডিং, এই যে ব্লিডিং হচ্ছে 1 বছর বয়সের পর থেকেই। হুইচ টেস্ট ইজ মোস্টলি অ্যাপ্রোপ্রিয়েট? তাহলে আমরা এখানে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে হিমোফিলিয়া। 1 বছর বয়সের পর থেকে আমাদের ডিপ ব্লিডিং, ফার্স্ট ডিপ ব্লিডিং বললে ফার্স্ট চয়েস আমার হচ্ছে হিমোফিলিয়া। এবং এই হিমোফিলিয়াতে আমরা জানি যে এপিটিটি লেভেল বেড়ে যায়, এপিটিটি বাড়ে, আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমার এই যে ইন্ট্রিনসিক পাথওয়ে অফ
কোয়াগুলেশন, আমাকে এখানে ফিজিওলজির নলেজ লাগছে যে ইন্ট্রিনসিক পাথওয়ে এন্ড এক্সট্রিনসিক পাথওয়ের কোন কোন ক্লটিং ফ্যাক্টর ইনভলভ হয় কোন পাথওয়েতে, পাশাপাশি আমার এই ডিজিজের ক্লিনিক্যাল সিনারিওটাও লাগছে। এইটা আমি বলার কারণ হচ্ছে যে এফসিপিএস এর প্রত্যেকটা প্রশ্নই আমার ওরা চেষ্টা করে যে বেসিক সাবজেক্টের থেকে প্রশ্ন করবে, কিন্তু এমন প্রশ্ন করবে যে প্রশ্নে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যে প্রশ্নের সাথে ক্লিনিক্যালের গন্ধ লাগানো আছে, এরকম একটা নলেজ ওরা টেস্ট করবে। নেক্সট আরেকটা কমন যেটা সিঙ্গেল বেসড রিলেটেড, আমি আরেকটা প্রশ্ন যেটা মনে হয়েছে আমার কাছে, সেটা হচ্ছে সিনারিও বেসড এসবিএ অনলি। আমার কথা হচ্ছে যে এখন যে আমি যে প্রশ্নগুলো দেখলাম সেগুলো তো সবই সিনারিও বেসড। একটা সিনারিও দিয়ে বলেছে আমাকে কোন টেস্টটা করতে হবে, সিনারিও দিয়ে বলেছে আমাকে কোন অর্গানিজমটা রেসপন্সিবল, একটা সিনারিও দিয়ে বলেছে যে হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল ডায়াগনোসিস। আমাকে কি সবসময় এরকম 3-4 লাইনের বড় প্রশ্ন দিয়েই আমাকে কি মানে সিঙ্গেল বেসডটা চাইবে? উত্তর হচ্ছে না। এবং বেশিরভাগ প্রশ্ন ইন রিসেন্ট ইয়ার্স দেখা গেছে যে বেশিরভাগ সিঙ্গেল বেসড এই 25টার মধ্যে মোটামুটি ধরেন 15টাই সিনারিও থাকবে না। অর্থাৎ দেখা যাবে যে 50% কোশ্চেন এখানে আমার ডিরেক্ট, অর্থাৎ ইনসিডেন্স থেকে প্রশ্ন আসতে পারে, অথবা সরাসরি আমাকে চেয়ে বসবে যে এই ডিজিজে এইটা বা ওই ডিজিজে ওটা। হ্যাঁ, এরকম ইটিওলজি থেকে বা কনফার্মেটরি ডায়াগনোসিস ইন রেসপেক্টিভ ডিজিজেস, এগুলো আমাকে সরাসরি হয় পারো আর না হলে স্কিপ করো, না হলে ভুল করো আর কি, এটা হলো কথা। The most common cause of convulsion within first 24 hours after birth, এটা হচ্ছে আমরা জানি সবাই, সেটা হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, অর টু বি স্পেসিফিক টু সে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি স্টেজ 2। আমরা জানি স্টেজ 2 তেই কনভালশন হয়। যাই হোক, এই যে নিউনেটাল কনভালশনের, একটা নিউবর্ন বেবির কনভালশনের অনেক আমার কজ আছে। আবিদ হোসেন মোল্লা স্যারের 4th এডিশনের পেজ 66 এখানে সুন্দর একটা বক্স আছে, অথবা এমআর খান স্যারের বইতেও খুব সুন্দর করে যে কোনো একটা বই থেকে পড়লে হবে, পেজ নাম্বার 33 নিচের দিকে দেখবেন সবগুলো নিউনেটাল সিজারের কজগুলো কম্পাইল করে খুব সুন্দর করে দেওয়া আছে। কিন্তু এতগুলোর মধ্যে মোস্ট কমন কোনটা? মোস্ট কমন ইন ফার্স্ট ডে এন্ড মোস্ট কমন ইন নিউনেটাল সিজার, সেটা হচ্ছে অ্যানোক্সিয়া বা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা ওরফে হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি। সেরকম আরেকটা ডিরেক্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাবটাইপ অফ হজকিন লিম্ফোমা? হ্যাঁ, হজকিন লিম্ফোমার যে 4টা টাইপ আছে আমরা জানি, হিস্টোলজিক্যাল 4টা টাইপ আছে, যে আমরা বায়োপসি করলে, লিম্ফ নোড বায়োপসি করলে আমরা 4টা টাইপ আমরা পাই। এই যে লিম্ফোসাইট ডিপ্লেশন, প্রিডোমিনেন্ট, মিক্সড সেলুলারিটি, নোডুলার স্ক্লেরোসিস, এগুলো আমরা, তাহলে সরাসরি প্রশ্ন যে আমি জানি কিনা যে মোস্ট কমন টাইপ কোনটা, অথবা মোস্ট কমন আউটকাম, মোস্ট ফেভারেবল আউটকাম কোনটাতে হবে, মোস্ট আনফেভারেবল, মোস্ট পুয়ার, সব থেকে পুয়ার প্রগনোসিস কোনটাতে, মানে ডিরেক্ট আমি পারলে পারলাম, না পারলে আমি আমার ছেড়ে দিতে হবে, মানে নাম্বারটা মিস হয়ে গেল আর কি। যেমন এটা আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটাই আবার জানুয়ারি 20-তে আবার সরাসরি মানে ঘুরিয়ে দিয়েছে। তো দেখা গেছে যে এই যেমন ফিনাইলকেটোনুরিয়া ইজ অ্যান অটোসোমাল রিসেসিভ, হ্যাঁ তেন অনেক কিছু বলেছে যে কোন এনজাইমটা রেসপন্সিবল। এই যে জেনেটিক ডিজিজ, এটা ফিনাইলকেটোনুরিয়া, ফিনাইলঅ্যালানিন হাইড্রোক্সিলেজ নাকি ফিনাইলঅ্যালানিন রিডাক্টেজ না ট্রান্সফারেজ, পরীক্ষা হলে যে এগুলো ফাম্বল, মানে একদম কনফিউজিং হয়ে যায়। দেখেন এখানে কিন্তু কোনো কঠিন কোশ্চেন না, একদম ইজি কোশ্চেন, যে আপনার কোনো সিনারিও ধরা লাগছে না, আপনার কোনো মানে ক্লিনিক্যাল আইয়ের কোনো দরকার হচ্ছে না, আপনার কোনো চিন্তার কোনো অ্যাপ্লিকেশন এখানে দরকার নাই। আপনি জানেন যে ফিনাইলঅ্যালানিয়া অথবা গ্যালাক্টোসিমিয়া অথবা ম্যাপল সিরাপ আপনার কোনটাতে কোন এনজাইম ডেফিসিয়েন্সি হয়, আপনি পেরে কারেক্ট করে 2 মার্ক নিয়ে আপনি চলে আসেন, সিম্পল। তাহলে শুধু সিনারিও বেসড কোশ্চেনই কিন্তু দেয় না, আমাকে অনেক ডিরেক্ট কোশ্চেনও কিন্তু জানতে চায়। আচ্ছা, এবং আরেকটা নট লাস্ট বাট নট দ্য লিস্ট, যে পয়েন্টটা সব থেকে আন্ডাররেটেড পয়েন্ট এই এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল পার্ট ফর অল পেপারস, পেপার 1, 2, 3 আমরা মার্ক ডিস্ট্রিবিউশনে আসবো, দেখবো ক্লিনিক্যাল পার্ট ফর অল পেপারস। হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে মানে চরম সত্য এবং চরম বাস্তবতা। সেটা হচ্ছে পেপার 1 এর সাবজেক্ট হচ্ছে অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি এবং বায়োস্ট্যাটিস্টিক্স। পেপার 2 এর সাবজেক্ট হচ্ছে, আমরা দেখবো পরবর্তীতে, যে পেপার 2 এর সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি।
এবং পেপার 3 এর সাবজেক্ট হচ্ছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং ক্লিনিক্যাল। এটা আমরা দেখব। কিন্তু মজার ব্যাপার, এই পেপার 1 এ অ্যানাটমি এবং হিস্টো এমব্রায়ো বা বায়োস্টেট থাকলেও এই অ্যানাটমির ভেতরেও আমাকে সেই অ্যানাটমি গুলা থেকেই প্রশ্নগুলো বেশি করে যে অ্যানাটমি গুলোর সাথে পেডিয়াট্রিক্সে ক্লিনিক্যাল কেসের সম্পর্ক বেশি। যেমন হার্ট স্পান ডিজিজ, অ্যানাটমিক্যাল ডিজিজ, আমাকে ওই জায়গার কোলনের না একটা অ্যানাটমি আমাকে ওখানে জানতে হবে, ওখানকার মাইন্টেরিক প্লেক্সাস আমার হিস্টোলজি আমাকে জানতে হবে, এন্টারিক ইনারভেশন এটা আমাকে জানতে হবে। আবার আমাকে দেখা যাচ্ছে যে ইনফ্যান্টাইল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, এখানে আমার এই পাইলোরিক স্টেনোসিস হলে আমার কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ আসবে, ইলেকট্রোলাইট করলে সেরাম ইলেকট্রোলাইটে কি কি চেঞ্জ আসবে, আমার এগুলো দেখা যাচ্ছে যে ফিজিওলজির অ্যাপ্লিকেশনও কিন্তু আমার এখানে লাগবে। সুতরাং প্রত্যেকটা পেপারে আপনার রিলেভেন্ট ক্লিনিক্যাল টপিকের সাথে সবসময় সতর্ক দৃষ্টি থাকতে হবে। যে আমি মনে করি আমি ডায়াফ্রাম পড়ছি, তাহলে আমাকে এখন অ্যানাটমি ডায়াফ্রাম পড়লেও ডায়াফ্রামের ডেভেলপমেন্ট আমি যখন পড়বো যে এই 4টা জায়গা থেকে ডায়াফ্রাম তৈরি হয়, বা ডায়াফ্রামের এই অংশটা এখান থেকে তৈরি হয়, ওই অংশটা ওখান থেকে তৈরি হয়, তাহলে এই ডায়াফ্রামের হার্নিয়েশন যখন হয় ক্লিনিক্যাল পার্টটুকু, এরকম একটা কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়ার একটা সিনারিও দিয়ে আমাকে বলতে পারে যে ডিফেক্টটা কোথায়, ডিফেক্টটা কি বলে সেপ্টাম ট্রান্সভার্সামে, নাকি ডিফেক্টটা প্লুরোপেরিটোনিয়াল মেমব্রেনে, নাকি ডিফেক্টটা মানে ভেন্ট্রাল মেসেঞ্টারি না ডরসাল মেসেঞ্টারি, মানে আমাকে কিন্তু টেকনিক্যালি প্রশ্নটা করতে পারে যে আমি ডায়াফ্রামের ডেভেলপমেন্ট জানি কিনা। আবার ওদিক দিয়ে আমার কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়ার সিনারিও দিয়ে দিবে, অর্থাৎ বলবে না যে এটা ডায়াফ্রামের ডেভেলপমেন্ট চাচ্ছে। তাহলে আমাকে কিন্তু মানে সব সময় যে বেসিক সাবজেক্টই আমি পড়ি, হোয়াটএভার প্যাথোলজি অর মাইক্রোবায়োলজি অর হিস্টোলজি, এমব্রায়োলজি, অ্যানাটমি, ফিজিওলজি, আমাকে সব সময় ক্লিনিক্যাল কোরিলেশন করতে হবে, ক্লিনিক্যাল রিলেভেন্ট টপিকটা পড়ে ফেলতে হবে। এখন দেখি এখানে পেপার 1 এর যে সিলেবাস একদম 2001 সাল থেকে পেডিয়াট্রিক্স এর যে পেপার 1 এর যে সিলেবাস আছে সেই সিলেবাসটাই এখানে দেয়া। এটা ইন এ নাটশেল আমি যদি বলি, এখানে সাবজেক্ট হচ্ছে মোটামুটি 4টা, একটা সাবজেক্টেরই 3টা শাখা প্রশাখা, যেমন অ্যানাটমি, হিস্টো, এমব্রায়ো, এটা আর বায়োস্ট্যাটিস্টিক্স। মোট কথা হচ্ছে এটাই হচ্ছে পেপার 1 এর সিলেবাস। বাট এখানে প্রত্যেকটা স্টেপে এখানেও আমার কিন্তু নাম্বার অফ কোশ্চেন, আমার যে 50টা কোশ্চেন আসবে সেই 50টার মধ্যে কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আনুমানিক, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি মানা হয় না, আনুমানিক কতগুলো কোশ্চেন আসবে সেটাও কিন্তু আমাকে বিসিপিএস বলে দিয়েছে। এবং আমাদের পার্ট 1 পাস করার আরেকটা মানে আন্ডাররেটেড স্ট্র্যাটেজি হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যেন সবাই সিলেবাসের সাথে একটা সম্পর্ক রাখি। আমরা দেখা যায় যে দেদারসে টপিক পড়ে যাচ্ছি, কনসেপ্ট পড়ে যাচ্ছি, টেক্সট বই এতগুলো ভাইয়া পড়তে বলেছে, আমি পড়তে থাকি এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত, আমি শীট পড়ছি 3 স্টার 5 স্টার, সবকিছুর বাইরে বিয়ন্ডে যেও আমাকে কিন্তু এফসিপিএস এর সিলেবাস কি বলছে, বিসিপিএস এর সিলেবাস কি বলছে, সেখানে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কতগুলো আসতে পারে, এটা আমাকে কিন্তু সতর্ক দৃষ্টি রাখতে হবে, সেই অনুযায়ী ইমফেসিস দিতে হবে। এগুলো কম বেশি হতে পারে, 6টার জায়গায় 10টা হতে পারে, 8টার জায়গায় 4টা হতে পারে, কিন্তু তারা চেষ্টা করে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা মানে টপিক টাচ করার। যেমন এখানে হিস্টোলজি আছে, হিস্টোলজি 3টা থেকে 5টা, এমব্রায়োলজি থেকে কিন্তু অনেকগুলো, দেখেন এখানে জেনারেল অ্যানাটমি, টপোগ্রাফিক অ্যানাটমি, এখান থেকে মাত্র 6টা থেকে 8টা, গ্রস অ্যানাটমি থেকে মাত্র 6টা থেকে 8টা, একদম পিওর এই যে সেই মাসল অ্যাটাচমেন্ট, ইনসারশন, হার্ড পার্ট, সফট পার্ট, এগুলো থেকে পিওর কোশ্চেন আসে মাত্র 6টা থেকে 8টা। আর বাকি সবকিছু দেখেন রিলেভেন্ট, সব রিলেভেন্ট। এখানে হিস্টোলজিতে 3টা থেকে 4টা, তারপর ডেভেলপমেন্টাল অ্যানাটমি, জেনারেল এন্ড স্পেশাল, এমব্রায়োলজি, এটা মূলত এমব্রায়োলজির কথা বলেছে, 6টা থেকে 8টা। নিউরো অ্যানাটমি, দেখেন অ্যানাটমির এতগুলো সাবটপিক, থোরাক্স, সুপেক্স, ইনফেক্স, অ্যাবডোমেন, তারপর ব্রেন আইবল, এত কিছুর মধ্যে হেড নেক, এত কিছুর মধ্যে স্পেসিফিক ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি, এই টপিকটাতে 5টা কোশ্চেন একদম ফিক্স বলে দিয়েছে, যে এই টপিকটাকে আলাদা করে বলে দিয়েছে। তার মানে এটা যাই পারবে সে একটা বড় পোর্শন সে কিন্তু কভার দিতে পারবে। তারপর আরো কিছু কিছু টপিক আছে, যেমন সিটি স্ক্যান, এমআরআই, বিভিন্ন মানে ফাইন্ডিং, ইমেজিং ফাইন্ডিংস, এখান থেকে প্রশ্ন আসে, যেমন 4টা থেকে 6টা বলেছে।
হ্যাঁ, যে রিকেটসে কেমন ফাইন্ডিংস হবে, স্কারভিতে কেমন ফাইন্ডিংস হবে, অ্যাজমাতে কেমন হবে, হ্যাঁ আমার বিভিন্ন ফাইন্ডিংস, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, সিটি, এমআরআই, বিভিন্ন লেভেলে আমার সিটি করলে কোন কোন অর্গান দেখা যাবে, কোন কোন এগুলো বিভিন্ন রেডিওলজিক্যাল নলেজ। অ্যানাটমিক অফ ফিজিওলজিক প্রসেসেস এন্ড ডিসঅর্ডার্স, এগুলো খুবই আন্ডাররেটেড জায়গা, অ্যালার্জেনের জায়গা। সবথেকে মজার ব্যাপার, এই টপিকগুলো কিন্তু আনটাচ থেকে যায়, এই টপিকগুলো আনটাচ থেকে যায় এবং পেপার ওয়ানটা খারাপ হয়ে যায়। তো এই কারণে আমাকে সবসময় খেয়াল করতে হবে প্রত্যেক পেপারে পরীক্ষা দেওয়ার সময় আমার সবগুলো টপিক আমার টাচ হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে মোটামুটি আমার ফিজিওলজিক্যাল প্রসেসেস যেমন আমার আছে, আমরা জানি যে রেনাল বায়োপসি, লিভার বায়োপসি, তারপর হচ্ছে আরো যেসব রিফ্লেক্স গুলো আছে পেপার 2 তেও আছে, আমরা দেখব যে ভিজুয়াল পাথওয়ে, তারপর লাইট রিফ্লেক্স, এগুলো আছে। তারপর আরো অনেক অনেক পাথওয়ে আছে, অ্যাকোমোডেশন রিফ্লেক্স, তারপর টেস্ট পাথওয়ে, অলফ্যাক্টরি পাথওয়ে, মোটামুটি এই জায়গাগুলো। এবং আরো একটা কঠিন এবং অ্যালার্জির জায়গা বেশিরভাগ ক্যান্ডিডেটের আমাদের, সেটা হচ্ছে বায়োস্টেট। এই বায়োস্টেটটা কিন্তু আমাদের এবিসি বায়োকেমিস্ট্রি, এবিসি বায়োস্টেট আছে, পুরোটা লাগিয়ে দেন, অনেক ইয়ে হচ্ছে। এবিসি বায়ো যে বায়োস্টেট বইটা আছে ইয়াসারের, মোজাম্মেল হক স্যারের বায়োস্ট্যাটিস্টিক্স বইটা, এটা কিন্তু আমরা খুব দেখতে পারি। অথবা আমাদের জেন্সের শীট আরো ছোট, শর্টকাট এবং সুন্দর করা আছে। মোটামুটি গ্রস এবং মেজর জিনিসগুলো মিস হয় না, সবগুলো চলে আসে। আর ফরেনসিক মেডিসিনের কিছু কোশ্চেন আছে, সেখানে আন্ডাররেটেড জায়গা, একটু জাস্ট রিভিশন দিয়ে দেখে যাব। তবে আমার পেপার ওয়ানে মেইন ফোকাসটা থাকবে অ্যানাটমি তো বটেই, তবে বেশি হচ্ছে নিউরো অ্যানাটমি, হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি, এটার উপর। আচ্ছা, নেক্সট এখানে যেমন জানুয়ারি 20 তে এই কোশ্চেনটা এসেছে, যে এ বয় অফ 2 ইয়ার্স উইথ ইন্ট্রা-অ্যাবডোমিনাল মাস দ্যাট ডাজন্ট ক্রস দ্য মিড লাইন, 2 বছরের বাচ্চা, ইন্ট্রা-অ্যাবডোমিনাল মাস। আমি তো বলেছি যে মোস্ট কমন ইন্ট্রা-অ্যাবডোমিনাল মাস চাইল্ডহুডে, সেটা হচ্ছে নিউরোব্লাস্টোমা। বাট এখানে বলেছে একটা কথা, যে দ্যাট ডাজন্ট ক্রস দ্য মিড লাইন। নিউরোব্লাস্টোমা মিড লাইন ক্রস করে ফেলে, এটা। আর রেনাল নেফ্রোব্লাস্টোমা, যেটার আরেকটা নাম উইলস টিউমার, সেটা মিড লাইন ক্রস করে না। তাহলে এই ক্লুটাকে আমাকে সুপার ইম্পোজড হিসেবে কাজে লাগিয়ে এটা কিন্তু আমার এই কিডনি দাগিয়ে আসতে হবে, আমার সিম্প্যাথেটিক চেইন দাগালে হবে না। তাহলে আমার এখানে আমার অ্যানাটমি পেপার 1 মোটামুটি ধরেন যদি এই প্রশ্নটা আসে। তারপর দেখেন পেপার 2 তে এখানে মেইন সাবজেক্ট হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি। ফিজিওলজি থেকে 40টা প্রশ্ন, বায়োকেমিস্ট্রি থেকে 5টা, ফার্মা থেকে 5টা, মোটামুটি একটা গ্রস ইন গ্রস। এখানে যদিও 5টা থেকে 6টা দিয়েছে বায়োকেমিস্ট্রিতে, ফার্মা থেকে 6টা থেকে 8টা দিয়েছে। তো মোটামুটি আমরা সহজে মনে রাখতে পারি 40টা, 5টা 5টা। তো এই যে আমার ফিজিওলজির এতগুলো সিস্টেম, আমরা জ্ঞানম থেকে যে এত সিস্টেম পড়বো, অথবা জেনেসিসের শীট থেকে যে এত সিস্টেম পড়বো, আমার কোন কোন সিস্টেমে গুরুত্ব দিতে হবে সেটাও কিন্তু বিসিপিএস বলে দিয়েছে। মানে আমরা সিলেবাসের সাথে যদি মানে একটা ভালো চোখ রাখি, আমরা কিন্তু বুঝতে পারবো। দেখেন, বডি ফ্লুইড ইলেকট্রোলাইট ডিরেঞ্জমেন্ট, এটার উপরে আলাদা গুরুত্ব আছে। আপনার হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপারনেট্রিমিয়া, ইসিজি ফাইন্ডিংস, ইটিওলজিস, ম্যানেজমেন্ট, মানে এই রিলেটেড জিনিসগুলো আমাকে কিন্তু আসবে। ডিহাইড্রেশনের কজ, সিয়াড, চয়েস অফ ফ্লুইড, বিভিন্ন ফ্লুইডের কম্পোজিশন, কলেরা ফ্লুইডের কম্পোজিশন, ওআরএস এর কম্পোজিশন, কোন ইয়াতে আমি কোন সলিউশন চয়েস করব, এরকম আছে। দেখেন, ফিজিওলজির সিস্টেমগুলোর মধ্যে এই রেসপিরেটরি, জিআইটি, এন্ডোক্রাইন, আমার হেমাটোলজিক্যাল, কার্ডিওভাস্কুলার, নিউরো নার্ভাস সিস্টেম, এত সিস্টেমের মধ্যে আমাকে গুরুত্ব দিয়েছে এন্ডোক্রাইনোলজিতে এবং নিউরো নার্ভাস সিস্টেমে, নিউরোফিজিওলজি। এই দুটো সিস্টেম থেকে আপনার 5টা 5টা 10টা কোশ্চেন আপনার ফিক্সড। কম বেশি হতে পারে, বছর টু বছর ভ্যারি করতে পারে, কিন্তু তার মানে আমরা জিআইটি পড়তে পড়তে ফাটায় ফেললাম, আমরা রেসপিরেটরিতে পালমোনোলজিস্ট হয়ে গেলাম, কিন্তু আমি নার্ভাস সিস্টেমে ভালো পারি না, অথবা আমি এন্ডোক্রাইনোলজিতে আমি ভালো পারি না, অথবা
নার্ভাস সিস্টেমে ভালো পারি না, তাহলে কিন্তু আমার একটা বাল্ক অফ দ্য কোশ্চেন আমি পারবো না এবং মিস হয়ে যাবে, আমি খারাপ করব। তো সেক্ষেত্রে আমাকে এই দুটো সিস্টেমে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আমার আরো কিছু আছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে প্রায় 5টা প্রশ্নের মতো আসে। আমার স্কেলেটাল ডেভেলপমেন্ট, মোটর, সাইকোমোটর ডেভেলপমেন্ট, যেগুলো গ্লোবাল মাইলস্টোন আছে, এভরিথিং। আবিদ হোসেন মোল্লা স্যারের বইতে পেজ নাম্বার 13-14 তে দুটো পৃষ্ঠার মধ্যেই খুব সুন্দর করে ছবি আঁকিয়ে দুটো ছবি দেওয়া আছে। তারপর এমআর খান স্যারের বইতে অসিয়াস সেন্টার কোন বয়সে কোনটার অ্যাসিয়াস সেন্টার অ্যাপিয়ার করে, এই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু আরেকটা বড় প্রশ্ন, 4 থেকে 5 নম্বর। আচ্ছা, মোটামুটি ফিজিওলজি আমি বললাম। বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রির জন্য এবিসি বায়োকেমিস্ট্রি মোর দ্যান এনাফ। এবং আমি চাইবো যে সবাই আমরা যে যেখান থেকে প্রিপারেশন নেই না কেন, যে অবস্থায়, এবিসি বায়োকেমিস্ট্রি আমরা ভালো করে পড়বো, ব্যাস। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এখানেও ক্লিনিক্যাল ফার্মাকোলজি, অর্থাৎ আমি কিন্তু এখানে অ্যান্টি এনজাইনাল ড্রাগ পড়বো না, আমার পেডিয়াট্রিক্সে এমআই হবে না। তাহলে আমাকে ওইভাবে টেকনিক্যালি যে ড্রাগ গুলো পেডিয়াট্রিক্সের সাথে রিলেটেড বেশি ইউজ হয়, যেমন এপিলেপসি বা সিজার ডিসঅর্ডার গুলো চাইল্ডহুডে কমন, তাহলে আমি অ্যান্টি কনভালশন ড্রাগ বা অ্যান্টি সিজার ড্রাগ গুলো আমাকে ভালো করে পড়তে হবে। আমার রিউমাটোলজিক্যাল ডিজিজ, আমার চাইল্ডহুড অনসেট অনেক ডিজিজ আছে, জেআইএস আছে, লুপাস আছে, এরকম আরো অনেক ডিজিজ আছে যেটা চাইল্ডহুডে অ্যাপিয়ার করে। তাহলে আমাকে অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, ডিএমআরডি ভালো করে পড়তে হবে। বাচ্চাদের এই চাইল্ডহুড অ্যাজমা একটা টপিকে আছে, শ্বাসযন্ত্রের ইনফেকশনে তারা বেশি ভোগে, নিউমোনিয়া অনেক হয়। রেসপিরেটরি যে ড্রাগ গুলো আছে, বিশেষ করে ব্রঙ্কোডাইলেটর যে ড্রাগ গুলো আছে, সেটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। আমার ডায়োরেটিক্স আমাকে ভালো করে পড়তে হবে, আমার হার্ট ফেলিওর, রেনাল ফেলিওর, ডায়োরেটিক্স আমাকে খুব ভালো করে পড়তে হবে। এরকম চালাকি করে যে ইনফেকশাস ডিজিজ কোন বয়সে সব থেকে বেশি হয়, জেরিয়াট্রিক না হলে পেডিয়াট্রিক, এই বয়সে তো বেশি হবে। তাহলে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল, অ্যান্টি হেলমিনথিক, অ্যান্টি প্যারাসাইট, এই যে অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগস যেগুলো আছে, সেগুলো আমাকে ভালো করে পড়তে হবে। এইভাবে যদি আমি চালাকি করে পড়ি, অর্থাৎ এই এফসিপিএস পরীক্ষা দেওয়ার মেইন ইয়াটাই হচ্ছে এটা, যে আমার এই সেন্সটা ডেভেলপ করলো কিনা, যে কোন জিনিস আমার পরীক্ষায় আমাকে জানতে চাইবে, অর্থাৎ কোন জিনিসের সাথে ক্লিনিক্যাল কোন জিনিসের সম্পর্ক আছে, এইটা। যেমন এখানে পেপার 2 তে জানুয়ারি 20 তে একটা কোশ্চেন এসেছে যে নেফ্রোটিক সিনড্রোমের একটা কেস, what is the primary mechanism of edema formation? ইজি কোশ্চেন। যে সব প্রোটিন বডি থেকে বের হয়ে যায়, হাইপোঅ্যালবুমিনিমিয়া ডেভেলপ করে, এবং অর্থাৎ লো অর ডিক্রিজড রিডিউসড অঙ্কোটিক প্রেসার, প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেসার বা অঙ্কোটিক প্রেসার, এইটার কারণেই এডিমাটা হয়, ফ্লুইড গুলো ইন্টারস্টিশিয়াল স্পেসে শিফট হয়। তো এখানে ইনক্রিজ হাইড্রোস্টিক প্রেসার হবে না। আমার এই যে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, বাট আমার কিন্তু ইডিমা ফরমেশনের যে 5টা স্টেপ আছে, হ্যাঁ, যে 5টা স্টেপ আছে, যে লো অঙ্কোটিক প্রেসার, হাই হাইড্রোস্টিক প্রেসার, লিম্ফেটিক অবস্ট্রাকশন, যেগুলো যে মেকানিজম গুলো আছে, সবগুলো কিন্তু আমাকে জানতে হচ্ছে। ওই প্যাথোলজিতে ইডিমা পড়ার সময়ই কিন্তু আমি জেনে ফেলছি যে এক্সুডেটিভ ইডিমা কিছু কিছু হয়, ট্রানজিটিভ ইডিমা কিছু হয়, আমার ইডিমার হার্ট ফেলিওর ইডিমার মেকানিজম কি, আমার নেফ্রোটিক সিনড্রোমের ইডিমার মেকানিজম তখনই পড়া হয়ে যাচ্ছে। সুতরাং বেসিকের সাথে সবসময় ক্লিনিক্যাল একটা কোরিলেশন এখানে কিন্তু থাকবে। এখানে একটা প্রশ্ন পেপার 2 তে, রিকারেন্ট হুইজ, ইচি আইস, কনজাংটিভাইটিস হতে পারে, র্যাশ এট দা সেম টাইম অফ এভরি ইয়ার, প্রতি বছরই এই কাণ্ড কারখানাটা হচ্ছে, প্রতি বছরই এই কাণ্ড কারখানাটা হচ্ছে। এট দি সেম টাইম অফ এভরি ইয়ার, প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট সময় হচ্ছে, বোঝা যাচ্ছে উইন্টার সিজনে অথবা আর্লি স্প্রিং, এইরকম সিজন গুলাতে তার এই সমস্যাটা হচ্ছে। হুইজ আছে, রংকাই পাওয়া যাবে হয়তো, তাহলে হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল, বোঝা যাচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই, অর্থাৎ অ্যাটোপি বা অ্যাজমা এই রিলেটেড কোন ডিসঅর্ডার তার আছে, এই কারণে তার এই সমস্যাটা হচ্ছে, কোল্ড এক্সপোজারে তার এরকম সমস্যা হচ্ছে। এখন সবথেকে ভ্যালুয়েবল কোশ্চেন এবং সবথেকে হট কেক টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে নেসেসিটি অফ কোচিং করার দরকার আছে কিনা। উত্তর হচ্ছে 2-5 জন সুপার ব্রিলিয়ান্ট, সুপার ট্যালেন্টেড অতিমানব থাকে, তাদেরকে যদি আপনি বলেন যে 1 সপ্তাহ পরে এমআরসিপি দিতে, সে চান্স পাবে। যদি বলেন 2 সপ্তাহ পরে রেসিডেন্সি দাও উইদাউট এনি প্রিপারেশন, সে চান্স পাবে। যদি আপনি বলেন এই সপ্তাহেই তুমি এফসিপিএস দাও 3 দিন 3টা, সে চান্স পাবে। তাদের বেলাতেও
আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে প্রবাবিলিটি বলা যায় যে তারা হয়তো বা পারবে, কিন্তু আদারওয়াইজ রেস্ট অফ দ্য ক্যান্ডিডেটস অল ইন অল, এখন যেহেতু কম্পিটিশন প্রচুর বেশি, কোচিং এর প্রয়োজনীয়তা এত বেশি, এত বেশি, সেটা সেটা অনেকভাবে নিজে একটু চিন্তা করলে আমরা পারি, জানি যে আমার কোচিং আমাকে একটা গাইডলাইন দিবে, আমাকে একটা মেন্টর হিসেবে কাজ করবে, প্লাস আমাকে আলসিমিটা আমাকে তাড়ায় দিবে, যে এত কম্পিটিশনের মধ্যে আমাকে মানে ঝরে পড়তে দিবে না, অর্থাৎ সবসময় একটা শিডিউলের মধ্যে আমাকে প্যাক আপ করে রাখবে, যে এটা পড়ো, এটার জন্য 3 দিন সময়, এটার জন্য 7 দিন সময়, এটা শেষ করো, ওটা শেষ করো। আমি যতই বাসায় বসে একা একা আমি এটা এটুকু পড়বো, ওইটুকু পড়বো, এরপরে এটা পড়বো, যতই যাই হয়, ওই পরীক্ষার আগে আপনার কিন্তু সিলেবাসটা সুগঠিত হয় না। আপনাকে একটা টাইট শিডিউলে রাখবে, ব্যালেন্সড একটা শিডিউলে রাখবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার জাজমেন্ট, আপনার নিজেকে যে জাজ করা, এখন মানুষ বলে যে না আজ এফসিপিএস তো নিজের সাথে নিজের প্রতিযোগিতা, এখানে তো অন্য কারোর সাথে কম্পিটিশন নাই, কিন্তু আপনি যখন দেখবেন যে না অন্যরা সবাই 80 করে পাচ্ছে, 75 করে পাচ্ছে, আর আপনি পাচ্ছেন 50, 45, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কতটা পিছিয়ে আছি, আমি কতটা পিছিয়ে আছি, আমি কতটা আমাকে আপগ্রেড করা দরকার নলেজের দিক থেকে, এটা আমি বুঝতে পারবো। অর্থাৎ আমার আমি যদি আমার ব্যাচের মধ্যে আমি যদি ফার্স্ট হই, আমি আমার ব্যাচের মধ্যে যদি আমি সেকেন্ড হই, থার্ড হই, তাহলে আমি বুঝতে পারবো যে না আমার লেভেলটা ওই লেভেলের, এবং আমার কনফিডেন্সটা কিন্তু সেরকম কাজ করবে। আমি 60 করে পাচ্ছি, 50 করে পাচ্ছি, অথচ আমি পরীক্ষায় আমি আমি ওই ধরনের, মনে করেন আমার প্রিপারেশনটা ওই পর্যায়ে, কিন্তু আমি পরীক্ষা দিই না, আমি কোচিং করি না, আমি কিছু করি না, আমি তো জানি না, আমি পরীক্ষার হলে যাব, আমি খারাপ করব, আমার মন খারাপ হবে, সব খাবো, এরকম হবে। আপনি আগেই জেনে যাচ্ছেন, এই জিনিসটা এখন অ্যাভেলেবল, এখন অনেক টুলস অ্যাভেলেবল। আগে একটা সময়ে দেখা যেত যে নাজিব স্যার ছাড়া কোনো ইন্টারন্যাশনাল মেন্টরিং ছিল না, এখন ডাক্তার মবিন স্যার আছে, আরমান্দ আছে, বাটিয়া আছে, অনেকে আছে। তো সেরকম এখন এডুকেশনাল টুলস অনেক অ্যাভেলেবল, সবাই এটাকে ইউজ করছে, বেস্ট ইউজ করছে, প্রত্যেকের জায়গা থেকে এটার সুযোগটা, ইউটিলাইজেশনটা সবাই নিচ্ছে। এবং আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই, যে বিশেষ করে গ্রাজুয়েশন শেষ করার পর বা ইন্টার্নশিপ শেষ করার পর আমরা এতটাই জীবনমুখী হয়ে যাই, যে জীবিকা নির্ভর হয়ে যায়, যে আমাকে এখনই আমাকে মানে সামাল দিতে হবে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু ইন্ডিভিজুয়ালের বেলায় আলাদা, কিন্তু কেউ কেউ দেখা যায় যে মানে তাদের পক্ষে এটা সম্ভব, যে তারা এটা বুঝতে চায় না যে এই সময়টা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। মানুষ ব্যাংকে যেমন টাকা জমা রাখে, এটার ইন্টারেস্ট একটা পর্যায়ে পায়, অথবা ফিক্সড ডিপোজিট রাখে, সেরকম আপনি নির্দিষ্ট একটা সময়, অর্থাৎ 6 মাস বা এরকম এই সময়টা আপনি একটা প্রপার ভাবে ইনভেস্ট করবেন, আপনার সময়, আপনার অর্থ, আপনার শ্রম, ত্যাগ, তিতিক্ষা সবকিছু আপনি এটার পেছনে দেবেন। এই 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 ইনভেস্টমেন্টটা আপনাকে লাইফ বহু গুণে ফিডব্যাক আপনাকে ফেরত দিয়ে দিবে একটা সময়। তো এটা মানুষ অনেক, এটা আমরা যদি করি তাহলে এটা তো আমার আমি তো ছিটকে যাব না। সুতরাং প্রবাবিলিটি আমাকে চিন্তা করতে হবে যে আমার কোথায় প্রবাবিলিটি বেশি, আমি সেই ট্র্যাকে থাকবো। সুতরাং অবশ্যই আমরা যাদের ক্যাপাবিলিটি আছে এবং যারা যারা মানে ই করবো, বেস্ট ইউজ এবং সেফ ট্র্যাকে থাকতে চাই, তারা অবশ্যই জেনেসিসে ওয়েলকাম, টেস্ট ইউরসেলফ, ঠিক আছে, সেটাই আমি বলবো। নেক্সট হচ্ছে এনি এক্সক্লুসিভ টিপস। এনি এক্সক্লুসিভ টিপস, এটা হচ্ছে আমাদের আজকের মোটামুটি আজকের সেশনের লাস্ট টপিক, যে কোনো মূল মন্ত্র, জাদু মন্ত্র আছে কিনা, সেটা হচ্ছে আজকের লাস্ট টপিক। তো সেটাতে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো, যে যেটা হয়তো অনেকের জন্য অনেক ইন্সপায়ারিং হবে, যে পেডিয়াট্রিক্সে আসার জন্য কিছু পয়েন্ট বলবো। যেমন যে ফ্যাকাল্টির যে সাবজেক্টেরই হোক না কেন, তাদের রেসপেক্টিভ সাবজেক্টের প্রতি প্যাশন থাকতে পারে, পাশাপাশি একটা কমন কিছু ফিডব্যাক পাওয়া যায়। মনে করে যেমন গল্প করে যে পুকুরের মাছ খাওয়াচ্ছে, বা দূর দূরান্ত থেকে তাদের কষ্ট করে এলাকার খাবার নিয়ে আসছে, মায়া করছে, অথবা দেখা যাচ্ছে যে ভালো হয়ে গেছে, সেই 5 বছর 10 বছর আগে চিকিৎসা পেয়েছিল আপনার কাছ থেকে, সে হয়তো ফোন দিচ্ছে, এখন বড় হয়ে গেছে বাচ্চা, ফোন দিয়ে বলছে যে আঙ্কেল আমাকে চিনতে পারছেন কিনা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি হবে। আবার দেখা যাবে যে আপনার এটা এটা ওভারঅল সব ফ্যাকাল্টি, সব সাবজেক্টে কিন্তু এটা হয়, যে দেখা যাবে যে আপনার সাথে দেখা করার জন্য সে আরো 2 দিন হাসপাতালে দেখে গেছে, আপনি ছুটিতে, ডিউটিতে নাই, আপনি কবে আসবেন, আপনার সাথে দেখা করে তারপরে সে
রিলিজ নিবে, ডিসচার্জ নিবে। বিভিন্ন ধরনের বিচিত্র ইন্সপায়ারিং অভিজ্ঞতা সবার সব ফ্যাকাল্টিতে থাকে, যে একটা বাচ্চা মানে বা একটা মানুষ অনেক কষ্ট পাচ্ছিল সার্জারিতে টিউমারের কারণে, আপনি সার্জারি করে কেটে ফেলে দিলেন, সে অনেক রিলিভ হয়ে গেল, আপনাকে মনে রাখলো, আপনাকে সালাম করলো, আপনাকে। সব ধরনের গল্পই ইনভ্যারিয়েবলি ওভারল্যাপিং আছে। কিন্তু পেডিয়াট্রিক্সে যেটা ইউনিক আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা বাচ্চা যখন অসুস্থ হয়, আপনি যখন তাকে ট্রিট করেন, not only you treat the child only, not only you treat the child, but also and most importantly you treat the whole family, you treat the whole family। তাকে নিয়ে প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ যে এতটা মানে কি বলে উদ্বিগ্ন থাকে, এতটা অস্থির থাকে, যে বাচ্চা অসুস্থ না মনে হচ্ছে দেখে যে পুরো 10 জন পুরো প্রত্যেকে অসুস্থ, দাদা কাঁদে, নানা কাঁদে, বাবা কাঁদে, মা তো চিৎকার ফাটাফাটি করে। সুতরাং আপনি যখনই একটা বাচ্চাকে ট্রিট করলেন, আপনি কিন্তু 10 জনকে ট্রিট করলেন। এবং দেখা যায় যে অনেক বাচ্চা নিয়ে অনেকে অনেক ইয়ে থাকে, যেমন মনে করেন যে একটা কাপল বহু ত্যাগ পরে একটা বেবি হয়েছে, সে বেবিটা খারাপ, সে এনআইসিতে আছে, নিউবর্ন বেবিতে আছে, এরকম একটা ব্যাপার। তো আপনি তাকে ভালো করে ফেললেন, তো তাদের এই যে রিলিফ, যে না মানে তো আরাধ্যের ধন, সে যে টিকে গেল বা সে সার্ভাইভ করেন, বড় হয়ে দেখা গেল আপনার মতো একজন ডাক্তার হলো, খুব বড় একটা ডাক্তার হলো এবং আপনার কাছেই আসলো। তো এটা যে এটার একটা অন্যরকম ফিলিংস, যেটা আপনি অন্য জায়গায় হয়তো পাবেন না, এটা একটা ব্যাপার। আর সার্জারি এই পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি নিয়ে আরেকটা সাবজেক্ট চয়েস নিয়ে, পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টির আন্ডারে 7টা ব্রাঞ্চ আছে এফসিপিএস এ। এফসিপিএস এ নিউনেটোলজি আছে, পেডিয়াট্রিক কার্ডিওলজি আছে, পেডিয়াট্রিক পালমোনোলজি আছে, পেডিয়াট্রিক নিউরোলজি আছে, পেডিয়াট্রিক নেফ্রোলজি আছে, পেডিয়াট্রিক হেমাটোলজি এন্ড অঙ্কোলজি আছে, পেডিয়াট্রিক গ্যাস্ট্রোলজি এন্ড কি বলে এটাকে নিউট্রিশন, এই সাবজেক্টটা আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন। তো এই যে 7টা সাবজেক্ট ব্রাঞ্চ আছে এবং মাদার সাবজেক্ট জেনারেল পেডিয়াট্রিক্স 8টা, এই 8টা সাবজেক্ট একই প্রশ্নে পরীক্ষা হবে। এফসিপিএস পার্ট 1 একই প্রশ্নে পরীক্ষা হবে এই 8টা সাবজেক্টের জন্য। এবং এখন সিস্টেম হচ্ছে 5 বছরের কোর্স, 5 বছরের ট্রেনিং। নিউনেটোলজি কেমন হবে ক্যারিয়ার হিসেবে এমডি দিলে? আচ্ছা ঠিক আছে, এমডি তে চলে যাচ্ছি। এমডি তে দিলে ভালো হবে, ব্রাইট সাবজেক্ট, প্রসপেক্টিভ সাবজেক্ট, খুবই ভালো হবে, চমৎকার হবে, ক্যারি অন। আচ্ছা, এমডি দিলেও ভালো হবে, এফসিপিএস দিলেও ভালো হবে, যে যেটা সুবিধা সে সেটা দিবেন। নিউনেটোলজি ইজ এ ভেরি গুড সাবজেক্ট। আলটিমেটলি যদি আপনি যে ব্রাঞ্চই দিতে চান পেডিয়াট্রিক্সের, অথবা আপনার জেনারেল পেডিয়াট্রিক্সে দিতে চান, আই উইল সাজেস্ট দ্যাট আপনি জেনারেল পেডিয়াট্রিক্সে ফার্স্টে পরীক্ষা দিবেন, নট দ্য ব্রাঞ্চ ফার্স্ট। যদি আপনি এফসিপিএস পার্ট 1 দিতে চান, আই রিপিট এন্ড আই কোট ইট, যে এফসিপিএস 5 বছরের প্যাকেজ, তার মধ্যে 2 বছর কোর ট্রেনিং। আপনি যে ব্রাঞ্চেই হন না কেন, এই 8 বছরের কারেন্ট প্রোটোকল এটাই, মানে কারেন্ট সিস্টেম এটাই, যে প্রথম 2 বছর আপনার জেনারেল পেডিয়াট্রিক্সেই আপনাকে পড়তে হবে, কোর ট্রেনিং করতে হবে। 2 বছর পর মিড টার্ম একটা পরীক্ষা হবে। এটাকে আপনি যে নামেই ডাকেন না কেন, আপনার এটাকে ওরা বলছে মিড টার্ম। 2 বছর পর জেনারেল পেডিয়াট্রিক্সে আপনি কোর ট্রেনিং করে, আপনি মানে বেসিক ফান্ডামেন্টাল জেনারেল পেডিয়াট্রিক্স পড়ে, আপনাকে ওই যে এমডি তে যেরকম ফেজে দিতে হয়, যাই হোক, আপনাকে কিন্তু এরকম একটা মিড টার্ম পরীক্ষা দিতে হয়। মিড টার্ম পরীক্ষা পাস করার পর আপনি যদি পাস করেন, দেন 3 বছরের অ্যাডভান্স ট্রেনিং। এই যে 3 বছরের অ্যাডভান্স ট্রেনিং অথবা 2 বছরের ট্রেনিং, 1 বছরের কোর্স, এই ব্যাপারে ডিটেইলস ভবিষ্যতে অনেক জায়গায় আপনি পাবেন, জানতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি যে কথাটা বলতে চাই, যে ওই 2 বছরের প্রাইমারি কোর ট্রেনিং করে মিড টার্ম পরীক্ষায় পাস করার পর, ইউ ডু হ্যাভ দ্য চান্স টু চুজ ইউর ব্রাঞ্চ। আপনি পরবর্তীতে ওই 3 বছর যে কোনো একটা ব্রাঞ্চে আপনি সুইচ করতে পারবেন, জেনারেল থেকে যে কোনো একটা ব্রাঞ্চে। আপনি চাইলে নিউনেটোলজিতে সুইচ করতে পারবেন, আপনি চাইলে পেডিনেফ্রো আপনার ভালো লাগে, আপনি পেডিনেফ্রোতে সুইচ করতে পারবেন। মনে করেন যে আপনি পেরিটোনিয়াল ডায়ালাইসিস করবেন, আপনি নিউনেটাল, আপনি চাইল্ডহুডে 15 বছরের আগেই ট্রান্সপ্ল্যান্ট উদ্ভাবন করবেন, অনেক বড় একটা সাবজেক্ট পেডিনেফ্রো নিয়ে কাজ করবেন। আপনার প্যাশন কাজ করে পেডি নিউরোতে, আপনি যত ধরনের এই যে সিজার ডিসঅর্ডার আছে, অটিজম আছে, আপনার মাল্টিডিসিপ্লিনারি ডিজিজ গুলো আছে, বিভিন্ন সিন্ড্রোমিক বেবি যেগুলো আছে,
আপনি নিউরো ডেভেলপমেন্ট এন্ড সাইকিয়াট্রি নিয়ে কাজ করবেন, পেডি নিউরোলজি চয়েস করলেন, আপনি কিন্তু ওই 2 বছর পরে এই সাবজেক্ট চয়েসটা করতে পারবেন। তো হোয়াই টু হারি? আপনি কেন আগের থেকেই আপনি এই মানে কোচিং ট্র্যাকে যাবেন বা আপনি অ্যাটিপিক্যাল ট্র্যাকে যাবেন? তো আমি সেটা বলবো যে আপনাকে যেহেতু যে ব্রাঞ্চ, আপনি যদি ব্রাঞ্চে পরীক্ষা দেন প্রথম 2 বছর আপনাকে ওই কোর ট্রেনিং কমন জেনারেল পেডিয়াট্রিক্সই পড়ে আপনাকে কিন্তু 2 বছর পরে মিড টার্ম দিতে হবে, এবং এরপরে যদি কেউ থাকতে চায় তাহলে সে থেকে যাবে জেনারেল পেডিয়াট্রিক্সে 3 বছর আরো করবে অ্যাডভান্স। আর নতুবা সে রেসপেক্টিভ তার যে পছন্দের ব্রাঞ্চ ওই ব্রাঞ্চে সে ট্রেনিং করবে, ওই ব্রাঞ্চে ডিগ্রি হবে তার ওটা, যে এফসিপিএস পেডিনেফ্রো, এফসিপিএস নিউনেটোলজি, তার কিন্তু ওটাই হবে। তাহলে হোয়াই টু হারি? আপনি কেন প্রথম থেকে, এবং কোশ্চেনও একই। সুতরাং আপনি টেক ইউর টাইম, আপনি 2 বছর কোর ট্রেনিং করেন, সব সব যখন আপনি সবগুলো সিস্টেম আপনি দেখবেন, আপনার আরো আরেকটা এক্সপোজার হবে, আপনি বুঝতে পারবেন যে আপনার আপনি যদি তখনও আপনি যদি আপনার মন কনফিউজ থাকে, আপনি যদি চেঞ্জ করবেন মনে হয়, আপনি 2 বছর পরে চেঞ্জ করতে পারবেন। সুতরাং আমি বলবো যে সবাইকে জেনারেল পেডিয়াট্রিক্সেই পার্ট 1 দিতে। এখন আমি 7টা মূল মন্ত্র বলবো, ম্যাজিক 7, মোটামুটি যে 7টা ফলো করে মোটামুটি আমরা সবাই এই পর্যায়ে এসেছি, এবং আমাদের ভাইয়া আপুরা যারা সিনিয়র যারা আছেন যে যেখানে, তারাও উতরে গেছেন সেই 7টা টপিক। নাম্বার 1, এটা হচ্ছে ensure that all subtopics are almost covered from the syllabus in the preparation। অর্থাৎ আমি আবারও বলেছি, প্রত্যেকটা পেপারে প্রত্যেকটা সাবটপিক টাচ হয়েছে কিনা, টাচ করা হয়েছে কিনা আপনি এটা এনশিওর করবেন। আপনি পরীক্ষার হলে ঢোকার আগে যেন আপনি মনে না হয় আমি তো এইটা কম পারি, ওইটা কম পারি, বা আমি তো ওইটা ধরেই নেই, এরকম যেন মনে না হয়। ট্রাই টু মেইনটেইন নোটস অফ ইউর ওন। দেখেন, একই বেসলাইন প্রিপারেশন, একই তকমা, একই ডেমো, একই ক্লাস, একই শিট, একই টেক্সট বই, সব কিন্তু একই সেম। তাহলে আপনার যে নিজস্ব স্কিল, নিজস্ব আই, এটা আপনি ডেভেলপ করবেন। আপনার যে কোনো একটা খাতা, আপনি যদি পাঁচটা সাবজেক্টের জন্য 5টা খাতারও যদি মেনটেন করতে না পারেন, আপনি একটা খাতা মেনটেন করেন যেটাতে আপনি অন্তত আপনার নিজের নোট, আপনি যে জিনিসগুলো আপনার মনে থাকে না, যে জিনিসগুলো সুপারস্টার টপিক, এই আপনার একটা নোট আপনি একটা মেনটেন করেন, একটা খাতা আপনি মেনটেন করেন। নেভার ফরগেট রিলেভেন্ট ক্লিনিক্যাল টপিকস ইন ইচ পেপার। আই রিপিট, ইন ইচ পেপার। আপনি পেপার 1 পড়ছেন, অ্যানাটমি পড়তে পড়তে অন্ধ হয়ে যাওয়া যাবে না। অ্যানাটমির সাথে সাথে সবসময় কোরিলেট করতে হবে, সবসময় কোরিলেট করতে হবে যে আপনার ক্লিনিক্যাল কি আছে এটার সাথে। আপনি ইসোফেগাসের সবকিছু পড়ছেন, ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলাটা একটু দেখে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনি ইন্টেস্টাইন, গাট পড়ছেন, গাটের অ্যানাটমি পড়ছেন, আপনি একটু ইন্টারসাসেপশনটা পড়ে নিয়ে যাবেন। তাহলে এরকম আপনাকে চালাকি করতে হবে। মোর এন্ড মোর প্র্যাকটিস বাই অ্যাপিয়ারিং ইন এক্সামস। এটা যে কতটা উপকারী এবং কতটা চমৎকার, এটা টনিকের মতো আপনাকে বুস্ট আপ করবে, যে আপনার লেভেল, মনে করেন এখানে ছিল, আপনি একেবারে পরীক্ষায় পাশের নিকটবর্তী হয়ে যাবেন 1 লাফে। সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করা এবং বারবার এক্সাম দেওয়া। আমাদের জেনেসিসে আমরা প্রত্যেকটা টপিকের উপর, প্রত্যেকটা ছোট ছোট ক্লাসের উপর প্রত্যেক নেক্সট উইকে আমরা পরীক্ষা নেই। একদম বড় মেইন পরীক্ষার আদলে একটু ছোট করে পরীক্ষা হয়। এই পরীক্ষাগুলোতে যারা দেখা গেছে মানে স্ট্যাটিক্যালি আমার হচ্ছে যে কি বলে এটারে কন্টিনিউয়াসলি পারসিস্টেন্টলি আমরা যারা দেখা গেছে যে আমরা ভালো করছি, তারাই দেখা যাচ্ছে চান্স পেয়ে যাচ্ছে, এবং যারা পাস মানে ভালো মার্কস পাচ্ছে, প্রথম দিকে থাকছি, তারাই কিন্তু চান্স পাচ্ছে। তো মানে তারা চান্স পাচ্ছে মানে হচ্ছে যে নাম্বারের দিক থেকে তারা এগিয়ে আছে, তার মানে হচ্ছে তাদের মানে অপটিমাইজেশনটা, অর্থাৎ প্রত্যেক পেপারে 70 করে পাওয়ার যে অপটিমাইজ যে একটা অ্যাবস্ট্রাক্ট লেভেল, সেটা কিন্তু তাদের তৈরি হচ্ছে, এটা বোঝা যায় গেস করা। তো আলটিমেটলি নিজের ল্যাকিং গুলো ধরার জন্য কোন কোন টপিকে আমার উইকনেস কাজ করে, কোন কোন টপিক দেখলে আমি ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই, সেগুলো বোঝার জন্য কিন্তু আমার এই রেগুলার এক্সাম দেওয়া প্র্যাকটিস করতে হবে। নো কম্প্রোমাইজ উইথ ইউর উইক জোনস। অর্থাৎ আমার উইক জোন, আচ্ছা ঠিক আছে আমি এটা পরে পড়ি, এটা আমি পরে পড়বো, পরীক্ষার আগে আছে, আরো তো দেরি আছে, আরো তো 4 মাস আছে, আরো তো 3 মাস 2 মাস আছে, হ্যাঁ আরো তো সময় আছে, আমি এটা পরে পড়বো। বা আমার একটা ভয় কাজ করে, এটা কঠিন, তাই এটা পরে পড়ি, ওইটা আগে পড়ি, এটা করা যাবে না, ভুলেও এটা করা যাবে না। সময় থাকতে থাকতে উইক জোন গুলো ধরতে হবে,
ডিটেক্ট করতে হবে। যেমন মনে করেন যে অনেকের নার্ভাস সিস্টেমে উইক পয়েন্ট থাকতে পারে। আমি ট্র্যাক্ট বুঝি না, কোন ট্র্যাক্ট উপরে উঠে নিচে নামে, আমি ট্র্যাক্টের মাথা মুন্ড কিছু বুঝি না, আমার প্রত্যেকটা অর্গানের নার্ভ সাপ্লাই আমার ভুলে যায়। অনেকের এরকম থাকতে পারে। অনেকের দেখা যাবে যে মেটাবলিজম, বায়োকেমিস্ট্রি, মেটাবলিজম বুঝি না, আমার এই পাথওয়ে সেই পাথওয়ে এতগুলো এনজাইম, এত কেমিক্যাল, কেমিস্ট্রি ইন্টারমিডিয়েট ফেলে আসছি, আমার এখন এগুলো আর ভালো লাগে না, বুঝি না। আমার হতে পারে সেটা বায়োস্ট্যাটিস্টিক, কারোর এই এক্সপোজারটা সেরকম ভাবে হয় না। কমিউনিটি মেডিসিন পড়ার সময় বায়োস্ট্যাট, এপিডেমিওলজি ওই অতটুকুই আমাদের সবার হয়। তো সেক্ষেত্রে বায়োস্ট্যাটেও অনেকের কঠিন, মানে ভয় লাগতে পারে। অনেকের অনেক কিছুতে ইন্ডিভিজুয়াল যে যার যেটাতে উইকনেস কাজ করে সেই জানে, শুধুমাত্র সে জানে আর আল্লাহ তাআলা জানে যে তার কোথায় কোথায় ভয় কাজ করে, জড়তা কাজ করে, অ্যালার্জি কাজ করে। তাহলে তাকে সেটা আগে ট্রিট করতে হবে, স্পেসিফিক ট্রিটমেন্ট আগে দিতে হবে। গো ফর দ্য টার্মিনোলজি at least that comes to you। অর্থাৎ আমি একটা কেস পড়ছি, এটা ক্লিনিক্যাল সাবজেক্ট বা আমি রিলেভেন্ট বেসিক সাবজেক্টটা হতে পারে। আমি একটা কেস পড়ছি, কেসটা পড়ার পর আমার পার্শ্ববর্তী আর কি কেস আছে ওটার দিকে আমি তাকাচ্ছি কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে। অন্তত সেটা টার্মিনোলজিটা আমাকে শিখে নিতে হবে, অন্তত সেটাকে জাস্ট একটু এক্সপ্লোর করে দেখি যে এটা মানেটা কি। হ্যাঁ, মনে করুন যে আমি মেটাবলিক ডিজিজ পড়ছি, আমি গ্যালাক্টোসেমিয়া পড়লাম, কিন্তু আমি ফিনাইলকিটোনুরিয়া পড়লাম না, অথবা ফিনাইলকিটোনুরিয়া পড়লাম, আমি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ পড়লাম না, অথবা গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ গুলার নাম জানলাম, পড়লাম এটা কেন হয়, দু একটা ফিচার পড়লাম, কিন্তু লাইসোজোমাল স্টোরেজ ডিজিজ এটা আবার আমি পড়লাম না। তো এই যে এরকম যখন যেটা পড়বো তখন সেটার আশেপাশে কি আছে সেই টার্মগুলো অন্তত আমি যতটুকু পারি আমি ডিল করার চেষ্টা করব। এটা যে কোনো বেসিক সাবজেক্টেও, যেমন আমি যদি ধরি যে টক্সিক শক সিনড্রোম, টক্সিন টিএসএসটি, এটা একটা সুপার অ্যান্টিজেন এক্সোটক্সিন, আমরা সবাই জানি মাইক্রোবায়োলজি। কথার কথা আমি জানলাম যে এটা স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে রিলিজ হয়, এবং এটা যে স্ট্রেপ্টোপাইও দিয়েও রিলিজ হয় এটাও তো আমাকে জানতে হবে। যে আমার ইমপেটিগো তো স্ট্রেপ্টোপাইও দিয়েও হয়, স্ট্যাফোরিয়াস দিয়েও হয়। আমি ইমপেটিগো পড়লাম, আবার ইরাইসিপেলাসটা পড়লাম না। আমি এইভাবে আমার প্রত্যেকটা জিনিস আমাকে কোরিলেট করতে হবে, যে আমি একটা পারি আরেকটা পারি না, এটা যেন না হয়। অর্থাৎ প্রত্যেকটা টপিক ডিটেইলস পড়ার সময় অন্তত পক্ষে তার আশেপাশে যদি নতুন কোনো টপিক পাই, জাস্ট টপিকটা কি বলে অন্তত এইটুকু যেন আমরা জেনে রাখি। এন্ড লাস্ট অফ অল, এটা লাস্ট অফ অল না, এটা ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে প্রেয়ার। প্রচুর প্রার্থনা করতে হবে, প্রচুর প্রার্থনা করতে হবে। শুধু দাওয়া দিয়ে কাজ হবে না, দোয়াও লাগবে। শুধু দোয়া দিয়ে কাজ হবে না, দাওয়াও লাগবে, এরকম যেমন। সুতরাং আপনি আপনার প্রিপারেশন এই সবকিছু মিলিয়ে পরীক্ষায় সফলতা পেতে গেলে আপনার তিনটা জিনিস লাগবে। একটা শক্ত প্রস্তুতি লাগবে, পরীক্ষার দিনটা ভালো যেতে হবে, আপনার পরীক্ষা ভালো দিতে হবে, তারপরে হচ্ছে আপনার কপাল থাকা লাগবে, ভাগ্য থাকা লাগবে। সুতরাং আমরা ভাইয়া এমডি ও কি তাহলে জেনারেল পেডিট্রি দেওয়া উচিত নাকি জানছে? আচ্ছা, এমডি নিয়ে আমরা পরবর্তীতে আবার সেশন আমরা হয়তো করব। এমডিটা আমাদের সুইচ করার অপশন নেই, যে সাবজেক্টে দিতে চাই সরাসরি এমডি দিতে গেলে সেই সাবজেক্টই আমরা দেব, ওটা আলাদা কোনো মানে সাবজেক্ট পরবর্তীতে সুইচ করার কোনো সুযোগ নেই। এই জন্য রেসিডেন্সি আমরা যেটাতে দিতে চাই ওইটাতেই দিব। বাট এফসিপিএস আমরা সবসময় মাদার সাবজেক্টে পরীক্ষা দিব। মেডিসিন হলে ব্রাঞ্চ হলে মেডিসিন, মানে মেডিসিন ফ্যাকাল্টি হলে মেডিসিনে পরীক্ষা দিব, ইন্টারনাল মেডিসিনে। সার্জারি ফ্যাকাল্টি হলে সার্জারিতে পরীক্ষা দিব। পেডিয়াট্রিক্সের ব্রাঞ্চে যদি পছন্দও হয় তবুও ব্রাঞ্চ পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিব। পরবর্তীতে দেখা যাবে, আমরা সেটা সুইচ করে ফেলবো সাবজেক্ট। এবং বেশি বেশি প্রার্থনা করতে হবে। সবার যদি প্রচুর তকবীর এবং প্রচুর তকবীর এই দুটো যদি থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ এটা খুব সহজেই অ্যাচিভ করতে পারবো। এবং আমি এনশিওর করব সবাইকে এটাই, যে আমরা অনেকে বলে থাকে যে এফসিপিএস কঠিন, এটা একেবারে ভুল ধারণা, এবং ইট ইজ নট এট অল ইম্পসিবল টু অ্যাচিভ পার্ট 1 এক্সাম। পার্ট 1 পাস করার পরে আপনার মনে হবে যে কি বলে যে এটা এত সহজ এবং
যখন আপনি ট্রেনিং এ ঢুকবেন বা যখন পার্ট 2 দিতে যাবেন তখন মনে হবে হাই হাই কোথায় আসলাম, এর থেকে তো 100 ভাগের 1 ভাগও ছিল না পার্ট 1, এরকম আপনাদের মনে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, সব মানে জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে যদি আপনি অ্যাটাচ থাকেন। আপনি যদি কোচিং এর সাথে অ্যাটাচ থাকেন, আপনি একটা বিশ্বস্ত জায়গা, এবং আমরা সবাই জানি, আমরা সবাই আছি, সব সময় আছি, যে কেউ যে কোনো সময় আমাদের এখানকার ভাইয়া আপুরা সবসময় রিচেবল। এবং এখানকার জেনেসিসের, আমরা এটা সবাই ওপেন সিক্রেটের মতো, যে জেনেসিসের এক্সাম এবং জেনেসিসের শিডিউল সব থেকে স্ট্রাকচার, সব থেকে স্ট্রং। এটা এখনো আনডাউটেডলি আপনাদেরকে খুব, আপনাদের একটা ভরসার জায়গা। সুতরাং আমি শুধু একটা কথাই বলবো, আমি অনেক টিপস এন্ড ট্রিক্স এর কথা বলেছি, একটা কথা বলবো সবাইকে ইন্সপায়ার করার জন্য বা মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য না, সেটা হচ্ছে it is not at all impossible to achieve part 1, and it is pretty much easy to crack down this entrance exam. It is nothing tough, হ্যাঁ, nothing tough here. সুতরাং যে সময়টুকু আছে ইনভেস্ট করেন, ইনশাআল্লাহ ইউ অল উইল সাইন। এন্ড থিওরিটিক্যালি এটা অবশ্যই পসিবল। 100 জন পরীক্ষা দিলে 100 জনের পক্ষেই পার্ট 1 পাস করা সম্ভব, যদি এই 100 জনই এলিজিবল মানে ভাবে সে প্রস্তুতি নেয় এবং পরীক্ষায় পেরে আসে। সুতরাং এখানে এমডিএমএস এর মতো না যে 10টা সিট আমার 100 জন বা 1000 জন থেকে ওই 10 জন কি নিবে, ব্যাপারটা এরকম না। এখানে 100 জনের মধ্যে যদি 100 জন এলিজিবল হয় 100 জনই পাস। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই একটা জিস্ট নলেজ নিতে পেরেছি, এবং সবার জন্য শুভকামনা। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং জেনেসিসের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।